সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ সবাইকে কেমন বাংলাদেশ অনুষ্ঠানের সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে স্টার সিনেমাসের সৌজন্যে। দর্শক, রক্ষণশীল পরিবার আর সমাজের বাধা ডিঙিয়ে নানান প্রতিকূলতা পেরিয়ে একের পর এক সাফল্য গাথা রচনা করে চলেছে দেশের নারী ক্রীড়াবিদরা। ক্রিকেট, ফুটবল, অ্যাথলেটিক্স, সাঁতার, ভারোত্তোলন কিংবা এভারেস্ট জয়, কোনো ক্ষেত্রেই পিছিয়ে নেই নারীরা। ক্রীড়াঙ্গনে নারীদের জয়গান বাংলাদেশের সীমানা ছাড়িয়ে আজ ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক অঙ্গনেও। বিভিন্ন ইভেন্টে পুরুষেরা যেখানে ব্যর্থ, ঠিক তার বিপরীতে একের পর এক শিরোপা ঘরে আনছেন নারীরা। যে দেশের রাজনীতি, সংসদ, রাজপথ, প্রশাসন, বিভিন্ন বাহিনীর নেতৃত্ব দিচ্ছেন নারীরা, সে দেশের ক্রীড়াঙ্গনেও নারীরা পিছিয়ে থাকবেন না, সেটাই স্বাভাবিক। তবে পরিবারের অসহযোগিতা, সামাজিক সংকীর্ণ দৃষ্টিভঙ্গি সহ নানা কারণে বাংলাদেশের মতো রক্ষণশীল দেশে ক্রীড়াঙ্গনে নারীদের পথ চলা বারবার বাধাগ্রস্ত হয়েছে। তাছাড়া গবেষণা বলছে খেলাধুলায় নারীদের অংশগ্রহণ কাঙ্ক্ষিত মাত্রায় হচ্ছে না। যতটুকু অংশগ্রহণ হচ্ছে তাও আসছে কেবলমাত্র নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে, যাদের অধিকাংশরাই একদিকে যেমন অপুষ্টিতে ভুগছে, তেমনি চাকরি পাওয়ার লক্ষ্য নিয়েই তারা খেলাধুলায় যুক্ত হচ্ছে। মাত্র ১.৫ দশক আগেও এক শ্রেণীর মানুষের তীব্র বাধায় অঙ্কুরেই বিলীনের মুখে পড়েছিল এদেশের নারী ফুটবলের ভবিষ্যৎ। সেই ফুটবলে নারীরা এখন বিপুল বিক্রমে ধরাশায়ী করছে একের পর এক প্রভাবশালী দেশকে। টিকিট কেটে গ্যালারিতে বসে সেই জয়ের সাক্ষী হচ্ছেন সকলে। সাফল্যের ধারাবাহিকতায় আজ শুরু হওয়া বঙ্গমাতা অনূর্ধ্ব-19 নারী আন্তর্জাতিক গোল্ড কাপ ফুটবলের প্রথম ম্যাচে 2 গোলে হারিয়েছে সংযুক্ত আরব আমিরাতকে। ক্রীড়াঙ্গনে নারীদের এই দুর্বার এগিয়ে চলার প্রেক্ষাপটে আজ আমাদের আলোচনার বিষয় এগিয়ে যাওয়া নেই মানা। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সাথে আছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান, বাংলাদেশের কোনো পুরুষ ফুটবল দলের প্রথম নারী কোচ, জাতীয় নারী ফুটবল দলের সাবেক খেলোয়াড় মিরনা, কে স্পোর্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহাদ এম এ কবির, বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির সভাপতি ও কালের কণ্ঠের উপসম্পাদক মোস্তফা মামুন এবং বাংলাদেশ নারী ক্রিকেট দলের ক্যাপ্টেন সালমা খাতুন। অনুষ্ঠানে সরাসরি প্রশ্ন করতে অথবা মতামত জানাতে ফোন করুন পর্দায় দেখানো নম্বরে। জানিয়ে রাখছি অনুষ্ঠানটি সম্প্রচার হচ্ছে ফেসবুক এবং ইউটিউবেও। যাচ্ছি মূল আলোচনায়। জনাব আবু নাঈম সোহাগ, শুরুতে আপনার কাছে, বঙ্গমাতা অনূর্ধ্ব-19 নারী আন্তর্জাতিক গোল্ড কাপ, এই যে ফুটবল টুর্নামেন্টের যে আয়োজন, এই আয়োজনের প্রেক্ষাপটটা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। ওয়েল, থ্যাংক ইউ। সবাইকে জানতে চাই কেমন বাংলাদেশ চাই, এই অনুষ্ঠানটা যারা উপভোগ করছেন সবাইকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। এবং আসলে এই বঙ্গমাতা আন্ডার-19 ওমেন্স গোল্ড কাপের ব্যাকগ্রাউন্ড হিস্ট্রিটা যদি বলতে হয়, আসলে একটু সেই ডেটার্স ব্যাক আমাদের কিন্তু আসলে সেই 2000 সালের দিকে চলে যেতে হয়, যখন আসলে আমাদের নারী ফুটবলটা যখন থেকে মোটামুটি করে হাড্ডি পা করে এগোচ্ছিল এবং এইটা আগানোর একটা পর্যায়ে 2008 সালে কিন্তু হচ্ছে গিয়ে আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশন সম্মানিত সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন যখন দায়িত্ব নেয়, সেই 2008 সালে দায়িত্ব নেওয়ার পরে কিন্তু তার 1 বছরের মাথায় 2010 সালের জানুয়ারি মাসে আমরা কিন্তু প্রথমবারের মতো মেয়েদের সাফ ওমেন্স চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজন করে, এবং সাফের ইতিহাসে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন ইতিহাসে দ্যাট ওয়াজ দ্য ভেরি ফার্স্ট ইভেন্ট দ্যাট উই অর্গানাইজড ইন কক্সেস বাজার ওই সময় 2010 সালে। অ্যান্ড আমরা ওইটা আয়োজন করতে গিয়ে তখন কিন্তু কাজী সালাউদ্দিন সাহেব বাংলাদেশ ফুটবল ফেডারেশন ডিসিশন নেয় যে নারী ফুটবলটা, এটাকে নিয়ে আসলে কাজ করার অনেক কিছু রয়েছে, অনেক কিছু আমরা করতে পারবো, এবং এখানে আসলে কাজ করার মানে মজাটাও আলাদা, বিকজ এই জায়গাটা এখন পর্যন্ত টাচ করা হয়নি ওইভাবে। দেন এটা নিয়ে কাজ করতে গিয়ে 2013-14 সালের দিকে আস্তে আস্তে করে কিন্তু সফলতাটা আসা শুরু করলো। এএফসি আন্ডার-14 রিজিওনাল চ্যাম্পিয়নশিপে আমরা পরপর 2 বছর চ্যাম্পিয়ন হলাম, এবং সেটা কিন্তু আসলে ইট ওয়াজ এ মোটিভেশন ফর আস যে আসলে হ্যাঁ, মেয়েদেরকে নিয়ে কাজ করলে আমাদের অনেক বাধা থাকবে, বিপত্তি থাকবে, ফিনান্সিয়াল ক্রাইসিস থাকবে। আমাদের মতো একটা দেশে, এই সাবকন্টিনেন্টের একটা দেশে, সাউথ এশিয়ান রিজিয়নের একটা দেশে, ডেভেলপিং একটা কান্ট্রি, আমাদেরকে এত কিছুর মধ্যে দিয়ে অনেক বাধা বিপত্তি করেও পেরিয়ে যখন আমরা এদেরকে নিয়ে কাজ করছি, যখন রেজাল্ট পাচ্ছি, সেটা কিন্তু আপনাকে একটা আলাদা তৃপ্তি দিবে, আলাদা একটা তৃপ্তির জায়গা। এবং সেখান থেকে কিন্তু আস্তে আস্তে যাত্রা শুরু। এবং গত 4-5 বছরে এই নারীরা কিন্তু আমাদেরকে এত বেশি নেম অ্যান্ড ফেম এনে দিয়েছে, এবং এই নারীদের সুবাদে আমরা
আমাদের ফুটবলটার একটা রিব্র্যান্ডিং করার কিন্তু সুযোগ পেয়েছি। অফকোর্স পুরুষ ফুটবলটাও আমরা আনবো, বা পুরুষ ফুটবলের যদি সুযোগ আজকে আলাপ করবো, বাট আজকে যেহেতু নারী ফুটবল সেটা নিয়েই আসলে একটু বেশি হাইলাইট করবো। সো সাম্প্রতিক সময়ে নারী ফুটবলের বিভিন্ন সফলতা এবং আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, ক্রীড়াবন্ধ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি কিন্তু বিভিন্ন সময় আমাদের নারীরা যখনই ভালো করেছে তিনি কিন্তু কোলে টেনে নিয়েছেন, কাছে টেনে নিয়েছেন, তাদেরকে সংবর্ধনা দিয়েছেন, তাদেরকে আর্থিকভাবে পুরস্কৃত করেছেন। হেননায় তিনি কিছু করেননি। সো হোয়াট ইজ দ্য ব্যাকগ্রাউন্ড হিস্টোরি? গত লাস্ট এডিশন বঙ্গবন্ধু গোল্ড কাপে যখন আমরা আয়োজন করলাম, বঙ্গবন্ধু গোল্ড কাপটা কিন্তু ছেলেদের জন্য, পুরুষ জাতীয় ফুটবল দলের জন্য আমরা গত কয়েক বছর ধরে এটা নিয়মিত আয়োজন করছি। বাফুফের বার্ষিক ক্যালেন্ডারটা রয়েছে। তো এইটা আয়োজন করতে গিয়ে বাফুফে দেখলো যে আসলে মেয়েদের জন্য কিছু করা উচিত, এবং ফ্রম দিস তাগিদ, ওই তাগিদ থেকে, ওই জিল থেকেই কিন্তু বাফুফের ডিসিশন নেয় যে মেয়েদের জন্য আমরা একটা প্রতিযোগিতা করব, এবং সেটা আমরা যেহেতু আমাদের মেয়েরা 14 লেভেলে ভালো করছে, 15 লেভেলে ভালো করছে, সম্প্রতি তারা সাফ আন্ডার-18 চ্যাম্পিয়নশিপ হয়েছে, এবং এইটার পরবর্তী স্টেজ হিসাবে আমরা আন্ডার-19 করছি। আন্ডার-19 আন্তর্জাতিক প্রতিযোগিতাটা আমরা করলাম, এবং এখানে দেখবেন যে এশিয়ার যে 5টা রিজিয়ন রয়েছে সেই 5টা রিজিয়ন থেকে কিন্তু এখানে প্রতিনিধিত্ব রয়েছে, এবং এটা আমরা সফলভাবে আয়োজন করে সাকসেসফুলি করে এই নারী ফুটবলটাকে, আন্তর্জাতিক নারী ফুটবলটাকে, যেটা হচ্ছে যে আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মাতা, তার স্মৃতির প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্যই কিন্তু আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সদিচ্ছায় আমরা ইভেন্টটা আয়োজন করছি। সো আমরা এইটা বাফুফের বাৎসরিক ক্যালেন্ডারে থাকবে, যেটা আমাদের সম্মানিত সভাপতি বলেছে, এবং সেটা আমরা একটা সময় আমরা আশা করছি এটা বাফুফের একটা ক্যালেন্ডারে যেমন থাকবে, এবং একটা সময়ের সাথে সাথে আজ থেকে 3-4 বছর বা 4-5 বছর পরে আমরা স্টেপ বাই স্টেপ আন্ডার-19 হয়তো বা একটা সময় অলিম্পিক ইভেন্ট হবে, এবং অলিম্পিক মানে আন্ডার-23 টিমের করবে, এবং একটা সময় আমরা জাতীয় ফুটবল দলকে নিয়ে আমাদের মেয়েদের যখন একটা ভালো একটা ব্যাচ থাকবে ন্যাশনাল টিমের, তখন আমরা একটা ন্যাশনাল পর্যায়ে আয়োজন করবো জাতীয় দলকে নিয়ে। জি, সো দ্যাট ইজ দ্য ব্যাকগ্রাউন্ড হিস্টরি। ধন্যবাদ জনাব ফাহাদ। এই আয়োজনের লক্ষ্য কি, আপনি কিভাবে দেখছেন, কি অর্জন করতে চান? আমরা স্পোর্টস মার্কেটিং কোম্পানি। সো এজ এ স্পোর্টস মার্কেটিং কোম্পানি আমরা সবসময় যখনই কোনো স্পোর্টস ইভেন্টকে দেখি, আমরা কিন্তু শুধুমাত্র খেলাটাকে দেখি না, আমরা দেখি ওটার প্রসপেক্ট, ওটার ফিউচার, ওটার ইন্টারেস্ট ইন দ্য মার্কেট। সো অ্যাজ এ স্পোর্টস মার্কেটিয়ার, ইফ আই মে সে, কি প্রসপেক্ট দেখছেন? আমরা খুব ভালো প্রসপেক্ট দেখছি বলে আমরা এখানে আছি, বিকজ আমি সোহাগের সাথে এগ্রি করি যে সাকসেস ইজ এনজয় বাই এভরিওয়ান। আমরা সবাই সাফল্যের সাথে থাকতে চাই, আমরা সবাই একটা ভালো ভবিষ্যতের সাথে থাকতে চাই। সো আমরা মনে করি আমাদের মেয়েরা, হেডস অফ টু দ্যাম, তারা আজকেও তারা জিতেছে, আপনি যেটা বললেন, এবং জয় দিয়ে শুরু হয়েছে, এবং তারা গত 3-4 বছর ধরে কিন্তু আমাদের অনেকগুলো জয় দিচ্ছে, আমাদের অনেকগুলো শিরোপা দিচ্ছে। এবং আমি এক্স্যাক্ট এইজ ব্র্যাকেটে জানি না, সহজ হয়তো বলতে পারবে, বাট এশিয়ার একটা এইজ ব্র্যাকেটে আমরা কিন্তু এখন টপ 8-এ আছি। টপ 8 টিমস আউট অফ 40+ এশিয়ান কান্ট্রিজ। Under 17 we are in the top 8. So this is an amazing feat. এশিয়ান ফুটবল, মহিলা ফুটবল যেখানে ডমিনেট করে, যেখানে জাপান, কোরিয়া বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, সেরকম একটা জোনে থেকে কম্পিটিশন করে এত স্ট্রাগলের মধ্যে দিয়ে আমাদের মেয়েগুলি, দে আর অ্যাকচুয়ালি এবং দ্য টপ 8 কোম্পানিজ। এরপরে তার কিছু বলতে হয় না কেন আমরা যে স্পোর্টস মার্কেটিং কোম্পানি তাদের সাথে থাকবো না। এবং আমি বাফুফেকে এখানে ধন্যবাদ জানাই, বিকজ এই ধরনের একটা আয়োজনকে আমাদেরকে তারা সুযোগ দিয়েছে তাদের সাথে থাকার। বিকজ প্রথমত যিনি যেটা বললেন, এটা বঙ্গমাতার নামে একটা আয়োজন, আর আমার জানার মতে বঙ্গমাতার নামে এই ধরনের আন্তর্জাতিক পরিসরে এটাই প্রথম একটা আয়োজন, এবং একই সাথে নারী ফুটবল নিয়ে আয়োজন, যেটার তারা রিপিটেডলি আমাদের রেজাল্ট দিচ্ছে, এবং আমরা মনে করি এটা প্রসপেক্ট খুবই ভালো। সেজন্য আমরা তাদের সাথে থাকতে চেয়েছি, এবং ধন্যবাদ বাউফেকে যে আমরা থাকতে পেরেছি। এবং আমাদের আজকের দ্য গার্লস হ্যাভ অলরেডি গিফটেড অ্যাজ এ উইন টুডে। সো এটা একটা ভালো শুভযাত্রা আমি মনে করি। এবং আমি অ্যাজ এ স্পোর্টস মার্কেটিং কোম্পানির একজন সদস্য হিসেবে বলতে পারি যে আমাদের ওমেন ফুটবলের ফিউচার খুবই ভালো, and it is something that all the corporate houses should come forward and stay with them because this is the future. জি, ধন্যবাদ। আমি এই বিষয়টি, সূত্রটি নিয়ে আমি জয় হাসান আপনার কাছে যাচ্ছি। আমরা আসলে ছেলেদের কোনো খেলা কিংবা টুর্নামেন্টে যে পরিমাণ পৃষ্ঠপোষকতা হতে দেখি, এই যে ফাহাদ করিম কর্পোরেট হাউসগুলোর কথা বললেন, যে পরিমাণ অর্থায়ন দেখি, যে পরিমাণ সহযোগিতা দেখি, সেটা কিন্তু অনেকটাই আমরা অনুপস্থিত দেখি এই নারী ইভেন্টগুলোতে। কেন কেন আপনার মনে হয় যে সে পরিমাণ? সেটা তো আসলে আমার মনে হচ্ছে যে আমার যে ধারণা যে সামগ্রিকভাবে তো সেটা আসলে নারীদের, মানে আমরা ইন এ সেন্স সত্যি হয়তো একটু পশ্চাৎপদ হয়ে আছি, মেয়েরা বিভিন্ন সেক্টরে, এটা সামাজিক কিছু বিষয় রয়েছে।
আমাদের দৃষ্টিভঙ্গির ব্যাপার রয়েছে, তার ভেতরে এটা হচ্ছে খেলাধুলা। মানে খেলাধুলা তো আরও বেশ কিছু, আমাদের কিছু সামাজিক এবং কিছু কি বলবো, আমাদের ধর্মীয় কিছু অনুশাসন, সব কিছু মিলে খেলাধুলার জায়গাটা এখনো নিশ্চয়ই সামনে যেভাবে এগিয়ে আসছে, এখন আমরা যেটা দেখছি রিপিটেডলি খুব ভালো করছে। আপনি যদি ধর্মীয় অনুশাসনের কথা বলেন, আমরা কিন্তু সেই আপনার অনেক আগে, আজকে থেকে 60-70 বছর আগেও যাত্রা পালা, গ্রামে গ্রামে যে আপনার আনন্দ, যে উৎসবগুলো ছিল, এখন অনেক ক্ষেত্রেই সেগুলোতে শুনি যাত্রার প্যান্ডেল পুড়িয়ে দেয়, এই হয় সেই হয়, সেগুলো কিন্তু সেটা কিন্তু আসলে আমরা বেরিয়ে আসতে পেরেছি সেটা। হ্যাঁ, সেটা অবশ্যই বেরিয়ে আসতে পেরেছি, কিন্তু নিরাপত্তাহীনতাও একটা বিষয়। যেমন আমরা মনে করি, যেমন আমার কাছে মনে হয় যে আমরা দিনে দিনে কিন্তু মেয়েরা আরেকটু বেশি অনিরাপদ, আমরা পজিশনিংয়ের জায়গা থেকে যদি বলি, এই বিষয়গুলো যদি এনশিওর করে এবং এই যে সামাজিকভাবে আমাদের পার্সপেক্টিভটা যদি চেঞ্জ করি, আমরা পয়েন্ট অফ ভিউটা চেঞ্জ করি, আমাদের নীতি নির্ধারণ করবে যারা, এসব যদি করা হয়, তাহলে আমার মনে হয় যে এটা আসলে অনেকখানি এটা পজিটিভ জায়গায় যাবে। এই পারিবারিক ও সামাজিক কুসংস্কারের বাধা ডিঙিয়ে ফুটবলে নারীদের এই দুর্বার এগিয়ে চলার যে পথ চলা, কিংবা দুর্বার গতিতে এগিয়ে চলাকে আপনি কিভাবে দেখছেন? এটা আসলে অবশ্যই এটা খুবই আশার কথা রাখে, যেভাবে এগিয়ে যাচ্ছে ভীষণভাবে আশার কথা রাখে। বিশেষ করে আমি বলবো যে মানে ফুটবল এমন একটি খেলা, ইনডোর গেমস হতে পারে, সেটা শুটিং হতে পারে, বা ভারোত্তোলনে আমাদের দেশ খুব ভালো করেছে, কিন্তু ফুটবল এমন একটি খেলা যেখানে আসলে একটি পরিসর প্রয়োজন হয়, প্র্যাকটিসের প্রয়োজন হয়। এবং সেটা আমরা যদি দেখি যে আমাদের মেয়েগুলো যারা আছেন, তারা কিন্তু একটু রিমোট এরিয়া থেকেও এসছেন, বা তারা হয়তো কিছুটা অসচ্ছল পরিবেশ, অসচ্ছল ফ্যামিলি থেকে এসছে, হয়তো ফুটবল খেলবার জন্য যে জুতোটাও প্রয়োজন, সেটাও হয়তো অনেক সময় তাদের কাছে নেই। কিন্তু সেই অবস্থা থাকা সত্ত্বেও তারা কিন্তু তাদের মানে প্রতিভাকে দমিয়ে রাখা যায় না, আসলে এটা বেরিয়েই আসে। তো কারো যদি ইচ্ছাশক্তি কাজ করেছে, এত বাধা বিপত্তিকে ডিঙিয়ে, হ্যাঁ। এবং আমি একটা জিনিস খুব মনে করি, একটা জায়গায় যদি বাঁধ দেয়া হয়, বাঁধটা যখন খুলে দেয়া হয়, তখন সেটা ফোর্স 3 গুণ 4 গুণ বেড়ে যায়। সেটাই হচ্ছে এবং সেটাই হবে আসলে। জি, আসলে আমার মনে হয় এই খেলাটির যে পে অফ লাইন, এগিয়ে যাবার নেই মানা, সেটা মনে হয় আমাদের আজকে যে সূচনা হলো সেটা একটি বড় প্রমাণ রাখে। জি, সালমা খাতুন, কতটা কঠিন ছিল এই অবস্থানটি তৈরি করার? অবশ্যই অনেক কঠিন, যেহেতু মেয়ে মানুষ, সেহেতু তো অনেক কঠিন, অনেক ধাপ পেরিয়ে আমাদেরকে এত দূর আসতে হয়েছে। আসলে প্রথম যখন খেলতে আসছিলাম, তখন অনেক কিছু শুনে, অনেক কিছু মানে দেখে কানে শুনে আসতে হয়েছে, যে অনেক টিপস করতো যে মেয়ে মানুষ হয়ে কেন ক্রিকেট বা ফুটবল বা কেন স্পোর্টস লেভেলে কেন খেলবে। তা আসলে এইগুলো হচ্ছে নিজের ইচ্ছা শক্তিটা হচ্ছে মেন, আমি বলবো সবচেয়ে বড় বিষয়। কারণ আমার যদি ইচ্ছা থাকে যে আমি এটা করব, তাহলেই আমি মানে গেনার হতে পারবো। তা আমার মনে হয় যে ক্রিকেট লেভেলে আর ফুটবল লেভেলে আসলে আমি ক্রিকেটে ফার্স্ট থেকেই আছি। আর এখানে আসলে অনেক ধাপ পেরিয়ে আসার পরেও যে আমরা বাংলাদেশের বড় বড় সফলতা আমরা এনে দিতে পারছি, তা এটা হচ্ছে আসলে আমি বলবো যে মেয়েদের ক্ষেত্রে যে আসলে মানে আমাদের পাশে অবশ্যই আমাদের প্রধানমন্ত্রী আছে। আর এটা বলবো যে আসলে প্রধানমন্ত্রী যাতে আমাদের সবসময় পাশে থাকে, তাহলে হয়তো বা আমরা দেশটাকে আরও ভালো জায়গায় নিয়ে যেতে পারবো। শুধু ক্রিকেট না, ফুটবলেও অনেক ভালো করতেছে মেয়েরা, যারা আন্ডার 19, 15, 16 খেলতেছে, এরা অনেক ভালো রেজাল্ট করতেছে। আর ক্রিকেটে আসলে ফুটবলও যেরকম, যে আপু বললো যে অনেকে যখন গরিব ঘরে থেকে আসে, একটা জুতা কেনার পয়সা থাকে না, আমাদের ক্রিকেটেও কিন্তু এরকম ছিল, বাট হয়তো বা এখন নেই, বাট ওইটা আমরা অনেক ওভারকাম করে আসছি। তাই চেষ্টাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যে আমার ইচ্ছা শক্তিটা থাকতে হবে যে আমি এখানে যেতে চাই। আমি স্থানীয় পর্যায়ে কি ধরনের সীমাবদ্ধতা আছে আপনার কাছে কি মনে হয়? এখন আমাদের ক্রিকেটে বিশেষ করে স্থানীয় যে ক্লাবগুলো আছে, সেখানে পুরুষদের কিন্তু অনেক আয়োজন আছে, নারীদের কি সেরকম কোনো ব্যবস্থা আছে, মানে সেরকম প্র্যাকটিস করার কি সুযোগ আছে? অলরেডি আমাদের ক্রিকেট বোর্ড প্রত্যেকটা জেলায়, 64টা জেলায় মানে কোচ অলরেডি দিয়ে দিয়েছে। যেরকম আপনার ছেলেদের যেরকম পার্সোনাল কোচ থাকে, যে এই জেলা বা এই ডিভিশন থেকে প্লেয়ার বের করার জন্য, অলরেডি আমাদের ক্রিকেট বোর্ডও 64টা জেলায় মানে কোচ দিয়ে দিয়েছে, যে মেয়েদের প্র্যাকটিসের জন্য আলাদা করে কোচ, যাতে ছেলেদের সাথে না করতে হয়। যদি ছেলেদের সাথেও করতে পারে তাও কিন্তু বেনিফিট।
শুধু মেয়েরা কিন্তু একা করলে কিন্তু হয় না। আমরা যখন খেলতে আসি তখন কিন্তু ছেলেদের সঙ্গে প্র্যাকটিস করে আসছি। ছেলেদের বল খেলে আসা কিন্তু মেয়েদের জন্য অনেক বড় একটা ডিফিকাল্ট বিষয় আমার মনে হয়। তাই এটা আমাদের উদ্যোগ নিয়ে নিয়েছে অলরেডি ক্রিকেট বোর্ড। মানে আপনি বলছেন যে আসলে ছেলেদের সাথে খেললে আপনার টিম স্পিডটা বেশি হয়। আপনার মানে মেয়েদের বল আর ছেলেদের বল কিন্তু অনেক ডিফারেন্স। তা ছেলেদের বল খেললে কিন্তু আপনি মেয়েদের বল ইজিলি খেলতে পারবেন, যার কারণে আমার মনে হয় যে পাশাপাশি ছেলেদের যদি বল খেলা হয় মেয়েদের সে ব্যাটিংয়ের সময়, তাহলে অনেক ভালো করবে আমাদের। জি ধন্যবাদ। মিননা, জি, আপনি বাংলাদেশের কোনো পুরুষ ফুটবল দলের প্রথম নারী কোচ। জি, একটা সময় ছিল যখন ফুটবল খেলার জন্য 11 জন মেয়ে খুঁজে পাওয়া যায়নি, অথচ এখন মাঠ দাপিয়ে খেলছে মেয়েরা, প্রশিক্ষকও হচ্ছে। এটা তো অনেক গর্বের ব্যাপার, এবং আপনি তো একটা দৃষ্টান্ত। কিভাবে সম্ভব? আসলে সবই সম্ভব আমি মনে করি, যেহেতু মেয়েরা প্রত্যেকটা সেক্টরে তার যে বেস্টটা ওটা তারা দেখাতে পারছে। আর বিশেষ করে সেটা সম্ভব হচ্ছে যে আমাদের প্রধানমন্ত্রীর যে কার্যক্রমগুলা আর কি মেয়েদের নিয়ে যে কাজগুলো করছে, তো আমি মনে করি পৃষ্ঠপোষকতা যেটা বলা হয়। তো আমরা অনেকেই মুখে মুখে বলি ছেলে মেয়ে সমান অধিকার, বাট কাজের বেলায় দেখা যায় সেক্ষেত্রে মেয়েদের সেই অধিকারগুলো দেওয়া হয় না। সো এখানে প্রধানমন্ত্রী ওই মানে তার তদারকি থাকার কারণে এখানে মেয়েরা তার মানে যেটা মেয়েদের দেওয়ার কথা ওর থেকে সে ভালো বেটার আর কি মেয়েরা কিছু করে সুযোগগুলো দেখাতে পারছে। এটার উদাহরণ হতে পারে আমাদের আজকের যে 19 মেয়েরা খেলতেছে। তো এরা কলম একসময় ইন্টার স্কুল যে বঙ্গমাতা টুর্নামেন্টটা হয়, ওরা কলম জানতো না যে এইটা খেলে আমি ফিউচারে আমি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবো। বাট ওরা কলম ভালো লাগা ভালোবাসা থেকেই কলম প্রথমে শুরু করছে খালি পায়। এই ছোট ছোট বাচ্চা 6, 4, 5 পড়ে, 3 পড়ে, 2 পড়ে, দেন দেখেন এখন ওরা বাংলাদেশে প্রতিনিধিত্ব করছে। আমাদের এই স্ট্রাগলটা কখনো আমরা ওদের পাশে ছিলাম না। তখন ছিল কে আমাদের এই বঙ্গমাতা ফজলুন্নেসা যে প্রাইমারি বঙ্গমাতা যে টুর্নামেন্টগুলো হয়েছে, ইন্টার স্কুল যে টুর্নামেন্টগুলো হয়েছে, ওখান থেকে কোনো প্লেয়ার এই পর্যন্ত আসছে। এখন দেখেন এখানে যে 20টা প্লেয়ার আছে, কিংবা এখন বাফুফে যে 50টা প্লেয়ার আছে, ম্যাক্সিমাম প্লেয়ারই বঙ্গমাতার প্লেয়ার। তো আমাদের এই টুর্নামেন্টগুলো ধারাবাহিকভাবে থাকাতে এই মেয়েগুলা খেলাকে ভালোবাসছে, ঘর থেকে বেরিয়ে আসছে, এবং বাবা মাকে এখন ভালো একটা সাপোর্ট দিতে পারছে এবং এলাকাবাসী এদের প্রতিনিয়ত বিভিন্ন টেলিভিশনে বিভিন্ন মানে অনেক সম্মানের জায়গায় চলে গেছে। হ্যাঁ, সো ওদের নিয়ে আমাদের ফিউচারে অনেক প্ল্যান আমরা এখন দেখতেছি। আমরা এখন বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে খেলাধুলা স্পোর্টসের সেক্টরে, তো আমরা ওদের দেখলেই বুঝতে পারি আমরা আসলে আমরা যেটা বলি আমরা সেটা করে দেখাতে পারছি। তো এটা সম্পূর্ণ সম্ভব হয়েছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারণে। তো আমি আশা করি আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমাদের বিভিন্ন সেক্টরে আরও বেশি পৃষ্ঠপোষকতা করবে। জি, যেমনটি কিছুক্ষণ আগে আমাদের সালমা খাতুন বলছিলেন, ফুটবলের ক্ষেত্রে 64 জেলাতেই কোচ দেওয়া হয়েছে, পৃষ্ঠপোষকতা করা হচ্ছে। আপনাদের আসলে ফুটবলের কি অবস্থা? আপনারা কি এলাকা ভিত্তিক ক্লাব পাচ্ছেন? না, অ্যাকচুয়ালি যেহেতু এটা মানে ক্রিকেটে আর ফুটবলে একটু ডিফারেন্ট আমি মনে করি, কারণ এখানে হচ্ছে বডি মানে কন্ট্যাক্টের গেম। তো এখানে তো অনেক সময় দেখা যায় ছেলেদের সাথে খেলা প্রাথমিক পর্যায়ে সেটা সম্ভব হয়ে ওঠে না। ওখানে আপনাকে মেয়েদের সঙ্গেই খেলতে হবে। তো সেক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে মেয়েরা তো আসবে না। তো দেখা গেল একটা স্কুলে আপনি সব ক্লাস মিলে হয়তো একটা টিম পাইতে পারেন 12-13 জনের, তখনই আপনাকে আসলে শুরু করতে হবে। শুরু না করলে আসলে আমরা ওই শেষ পর্যন্ত যেতে পারবো না। আমাদের শুরু করাটাই লাগে মুখ্য বিষয় আর কি। জি, কিছুক্ষণ আগে জয়াসান বলছিলেন যে গ্রাম থেকে যে মেয়েরা খেলছে কিংবা খেলতে আসছে তাদের হয়তো একটা সময় পায়ের জুতোও ছিল না, কিংবা খেলার জন্য জুতোও কিনতে পারতো না। এখনকার প্রেক্ষাপটটা কি? সেই প্রেক্ষাপট কি পরিবর্তন হচ্ছে? হ্যাঁ, আমি কিছুদিন আগে আমাদের ওই যে ডেলি স্টার ওখানে একটা মানে আমাদের ছিল, ওখানে আর কি আসলে এই চেঞ্জিংয়ের ব্যাপারটা আর কি বলা হয়েছে। যে আমরা বঙ্গমাতা যখন প্রাথমিক পর্যায়ে বাচ্চারা খেলে, ছোট ডিয়ার বলে, ছোট বলে, মাঠও ছোট থাকে, তো ওখানে তারা মানে অভ্যস্ত খালি পায়ে খেলা। তো
তো আমাদের আসলে বুটটা জার্সি প্যানের কলম এখন বেশি দাম না, ওখানে নর্মাল বুটে আমার দেশীয় বুটে আমি খেলতে পারি। সো সেক্ষেত্রে ক্রিকেটের মধ্যে এত ব্যয়বহুল না। আমি মনে করি ফুটবলটা অতি সহজেই খেলা যায় এবং অতি আনন্দের একটা খেলা। মানে বুট জুতা ছাড়াও আসলে দৌড়ে খেলা যায়। এটা হচ্ছে আমাদের গ্রামের খেলা বলতে, ওখানে আনন্দ নিয়ে খেলা যায়। এবং গ্রামে যখন আমাদের মেয়েরা খেলে, বঙ্গমাতা হোক আর যে কোনো টুর্নামেন্ট দেখবেন, ওখানে ছেলে খেলতেছে কি মেয়ে খেলতেছে এটা কোনো ব্যাপার না, ওই খেলাটাই সবাই এনজয় করে। আর যখন একটা মেয়ে যখন এত ভালো স্কিলফুল ভাবে খেলে, তখন বলে দেখো আমাদের ছেলেদের থেকে মেয়েরা বেটার খেলছে। তো এটা আমাদের গর্বের ব্যাপার, এটা আমাদের গর্ব লাগে যে আসলে এটা এখন বলতেছে যে মেয়েদের ছেলেদের খেলা দেখার জন্য স্টেডিয়ামে আমরা দর্শক পাই না, বাট এখন দেখেন মেয়েদের খেলার জন্য আমরা দর্শক পাচ্ছি। সো এই ক্ষেত্রে আমরা মনে করি আমরা যদি সাহায্য পাই, সহযোগিতা পাই, অবশ্যই আমরা অনেক ভালো করব। আজকে বঙ্গমাতা অনূর্ধ্ব-19-এর প্রথম যে টুর্নামেন্ট ইউএইচের সাথে ছিল, সংযুক্ত আরব আমিরাতের সাথে ছিল, সেখানে বাংলাদেশ দল জয় লাভ করেছে। হ্যাঁ, জি জি। আপনার অনুভূতিটা কি? আসলে আমার খুব ভালো লাগছে যে আমি মনে করি এটা প্রথম, যেহেতু আন্ডার-19 দেশে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা নামে যে খেলাটা হচ্ছে, তো আমি আশা রাখবো যে এই খেলাগুলো যেন কন্টিনিউ হয়, প্রতি বছরই হয়। আর এখানে আমাদের যে গোল কোর্সে যে 12 নম্বর হচ্ছে আমাদের কৃষ্ণা রানী সরকার, আর 9 নম্বরের লাগে আপনার ওর নাম জানি কি, আমি বলছি স্বপ্না। এরা কিন্তু সবাই বঙ্গমাতা টুর্নামেন্টের প্লেয়ার। সো আমার আজকে দেখে ভালো লাগছে যে হ্যাঁ, আজকে একটা সময় হয়েছে যে এদের মানে একটা টুর্নামেন্টের মধ্যে দিয়ে খেলোয়াড় তৈরি হচ্ছে এবং এরাই মানে নেতৃত্ব দিচ্ছে এবং এরাই ন্যাশনাল টিমে খেলবে এবং এরাই সামনের দিনে আমাদের ফুটবলকে আরো সামনে এগিয়ে আমাদের স্বপ্ন দেখাচ্ছে। ধন্যবাদ আপনার কাছে। আবার আসবো জনাব মোস্তফা মামুন। 2005 সালে দক্ষিণ কোরিয়া AFC অনূর্ধ্ব-17 নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে 3 ম্যাচে 29 গোল হজম করতে হয়েছিল বাংলাদেশ টিমকে। তার 11 বছর পরে 2016 সালে AFC অনূর্ধ্ব-16 বাছাই পর্বে সেই বাংলাদেশ প্রতিপক্ষের জালে গোল দিয়েছে 26টি। নারী ফুটবলের এই বিশাল পরিবর্তনকে আপনি কীভাবে দেখেন? খুবই ভালোভাবে দেখি, খুব ভালোভাবে না দেখার কোনো সুযোগ নাই। আমাদের নারী ফুটবলটা মানে জিনিসটা কি, শুধুমাত্র আসলে এই আপনি যে জয়ের কথা বললেন, গোলের হিসাব বললেন, আমি আসলে নারী ফুটবলকে এই এত ছোট জায়গায় দেখতে চাই না। ইট হ্যাজ এ বিগার সোশ্যাল ইম্প্যাক্ট, লার্জার সোশ্যাল ইম্প্যাক্ট। কোন কারণে? কারণ আমাদের দেশের নারীদের যে অবস্থা, আমরা মুখে মুখে যত কথাই বলি, যত সেমিনার সিম্পোজিয়াম করে, অবস্থা আসলে খুবই খারাপ। এবং খারাপটা আসলে 20-25 বছর আগের তুলনায় হয়তো আমরা পরিসংখ্যান দেখতে পাবো খুব যে ভালো হয়েছে, বিষয়টা কিন্তু এরকম না। এখন আমাদের নারী নির্যাতন, নারীর প্রতি আমাদের যে নৃশংসতা, দেখেন দেশটা কীরকম। যে আমি লেবাননে কথা হচ্ছিল ওই দেশের ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে, বাংলাদেশের খেলাটেলা নিয়ে। তো তাদের ধারণা যে বাংলাদেশে কোনো খেলাটেলা নাই। কেন আমাকে বলতে, বাংলাদেশে তোমরা তো খেলো না। আমরা বলি কেন খেলে না? বলতে যে তোমাদেরকে আমরা ফুটবলে দেখি না, তোমাদেরকে আমরা পুরুষ ফুটবলের কথা, তোমাদেরকে আমরা অ্যাথলেটিক্সে দেখি না, বাস্কেটবলে দেখি না, ভলিবলে দেখি না, যে খেলাগুলো ওরা খেলে তার কোনোটাতে আমরা নাই। কারণ আমরা মোস্টলি বেসড অন ক্রিকেট, স্পেশালি পুরুষ খেলাতে। তারপর বাইদা ভাই কথা প্রসঙ্গে যখন সে জানলো যে বাংলাদেশের প্রধানমন্ত্রী নারী, বিরোধী দলের নেত্রী নারী, স্পিকার নারী, তারপর আরও কে নারী, স্বরাষ্ট্র পররাষ্ট্র, সব জায়গাতেই আমাদের শুনলে কিন্তু মনে হয় কি নারীস্থান নাকি, জিনিসটা এরকম মনে হয়। এবং সেই দেশের আবার নারীরা আপনি দেখেন পত্রিকার ব্যাক পেজ, ফ্রন্ট পেজে দেখেন, আজকেই দেখেন কি অবস্থা। সেই জায়গা থেকে, সেই সামাজিক প্রেক্ষাপট থেকে আমি কিন্তু নারীদের খেলার জায়গাটা আমি খুব গুরুত্বপূর্ণ মনে করি। যে বাংলাদেশে আপনি দেখেন একটা খেলা হচ্ছে, মেয়েরা খেলছে, পুরুষরা হাততালি দিচ্ছে। জি, এটা কি, এটা আপনার কোথায় পাবেন? জিনিসটার কীরকম একটা ইম্প্যাক্ট। এবং মেয়েদের হিরোইজমের কাছে আমরা বাকি পুরো দেশ, আমি পুরুষদের কথা বলছি এই কারণে, যেহেতু পুরুষদের থেকে আমার নারী নির্যাতনের ঘটনা বেশি ঘটে, আমরা যেভাবেই বলি না কেন, পুরুষদের কেন তো আটকানো। তো সেই জায়গা থেকে আমাদের এই মেয়েরা আমাদের যে সামাজিক যে জায়গাটা, সেইটাতে অনেক অনেক বড় একটা দোয়ার খোলার কাজ করেছে। এবং আরেকটা জায়গায় যদি দেখেন, আমাদের বাংলাদেশের গল্পগুলোকে, বাংলাদেশের স্পোর্টসম্যানদের গল্প আসলে বেশিরভাগ ক্ষেত্রে খুব হতাশার গল্প। আমরা যেরকম বলি অল্প গ্ল্যামারে আসলে অল্প কিছু, ওই সাকিব তামিম মাশরাফি বাদ দিলে বাকি যে অবস্থা, এটা খুব খারাপ। আমরা রিসেন্টলি এই পুরোনো দিনের লিজেন্ডদের নিয়ে আমরা তো করতে করতে একদিন আমি যে ইন্টারভিউ করে নোমানকে বললাম, নোমান এটা তো বন্ধ করা দরকার। কেন? আমি বললাম যে প্রত্যেকের জীবন এত কষ্টের, তারা 50টা গোল জিতেছে, সাব গেম চ্যাম্পিয়ন হয়েছে, এখন খেতে পায় না।
সবার কথা যে আমাকে একটু সাহায্য করেন। তো ফলে হচ্ছে কি মনে হলো যেটা কাউন্টার প্রোডাক্টিভ হচ্ছে, যেটা দেখলে তো আসলে কেউ খেলতে আসবে না, কারণ একজন খেলোয়াড় যে জাতিকে জেতালো তার সে জীবনে তার পেস মেকার কেনার জন্য সবার কাছে টাকা চাইতে হয়। তো জিনিসটা হচ্ছে এরকম জায়গায়, তো যেই জায়গায় হচ্ছে আমাদের ক্রীড়াবিদদের এই অবস্থা, আমাদের সামগ্রিকভাবে ক্রীড়ার কিন্তু আসলে আলটিমেট অবস্থাটা খুব ভালো না, আলটিমেট সামনে তো গ্ল্যামার ট্ল্যামার আছে, অবস্থা খুব ভালো না। সেইখানে বাংলাদেশের কিছু মেয়ে যারা সামাজিকভাবে অনেক পেছনের, তারা হচ্ছে খেলা দিয়ে এই জায়গাটা হচ্ছে জয় করছে, এবং জয় করে এমন জায়গায় আসছে যে পুরো বাংলাদেশ আমরা আমাদের যে টেবু আছে, আমাদের যে সামাজিক সংস্কার আছে, সেই জায়গায় আমরা থেমে গিয়ে অন্যভাবে দেখছি। কারণ ওরা যদি না আসতো আমরা কিন্তু জানতাম না যে আমাদের নারীদের এই শক্তি আছে। ধরেন আমাদের এই মহিলা ফুটবলটা আসে নাই, তাহলে আমরা কিন্তু সবাই ভাবতাম আমাদের মেয়ে মানে হচ্ছে রান্নাবান্না করবে, একটা সময় বিয়ে হয়ে যাবে এবং সংসার করবে, এবং সংসারে মা হবে, ভালো নারী হবে, এর মধ্যেই হচ্ছে কৃতিত্ব। এই জায়গায় হচ্ছে ভেঙে দিল বাংলাদেশের কিছু মেয়ে। অফকোর্স ক্রিকেটারও করেছে, কিন্তু ফুটবলারটা আমি বেশি বলতে চাই, কারণ ফুটবলাররা হচ্ছে একদম যেহেতু একটা জায়গা থেকে এসছে, এবং একটা এখনও কিন্তু মূলত আমরা যদি মূল জায়গাটা হচ্ছে একটা জায়গায় কনফাইন, এবং কিছু মানুষ যারা সংস্কারের বিরুদ্ধে লড়াই করেছেন। আমরা আজকে এইসব কথা বলছি 2004-5 যখন প্রথম খেলা হয় তখন কিন্তু মৌলবাদীর আক্রমণ ছিল, তখন কিন্তু তাদের আক্রমণের মুখে খেলা মানে প্রায় পণ্ডার অবস্থা হয়েছিল, লড়াই করতে হয়েছে। এবং আমাদের অনেক মহিলা সংগঠক তখন, থ্যাঙ্কস টু দেম, এখন আজকে হয়তো অনেকে আমরা তাদের কথা বলি না, তখন অনেক নারী নেত্রী, নারী সংগঠক, নারী ক্রীড়াবিদ সবাই কিন্তু ঐক্যবদ্ধ হয়েছিলেন। এবং আমার মনে আছে তখন তারা মিডিয়ার কাছে এসে বলেছিলেন আপনারা একটু হেল্প করেন, বিকজ সোশ্যাল মিডিয়া ইজ নট দেয়ার, তখন মিডিয়া অনেক বেশি পাওয়ারফুল ছিল। এবং সেটা তখন আমরা খুব দ্বিধান্বিত, আমার মনে আছে যে মানববন্ধনে আমরা খুব দ্বিধান্বিতভাবে গিয়েছিলাম যে এই মানববন্ধন হয়তো ওনারা শেষ পর্যন্ত করতে পারবেন না, কারণ কয়েকজন নারী করবেন, এবং তখন খুব বেশি পুরুষ খেলোয়াড়, পুরুষ সংগঠক, পুরুষ স্পন্সর পাওয়া যায় না। কিন্তু পুরো লড়াইটা কিন্তু অনেক কঠিন লড়াই ছিল। তো লড়াইটা, এই কঠিন লড়াই করে আমাদের মেয়েরা বাংলাদেশের দুটো বাস্তবতাকে আমি মনে করি যে দেখেছে। একটা হচ্ছে আমাদের মেয়েরা সুযোগ পেলে তারা অনেক কিছু করতে পারে, এটা হচ্ছে 1 নম্বর নারীর যে শক্তি। আর 2 নম্বর আরেকটা জিনিস দেখেছে যে নারীর পিছনে আসলে আমরাও ঐক্যবদ্ধ হতে পারি, আমরাও তাদের পিছনে দাঁড়িয়ে হাতটা দিতে পারি। তাদের যে মুগ্ধতা, সেই মুগ্ধতাটা প্রকাশ করে নারীর অগ্রযাত্রাকে আমরা আসলে মেনে নিই। ফলে আমি মনে করি যে বাংলাদেশের এই নারীদের এই সাফল্য, একটা হচ্ছে ফুটবলিং সাফল্য যেটা খালি চোখে দেখা যায়, সামাজিক, এবং যে সামাজিক সাফল্য, এবং আমার কাছে মনে হয় এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। অনেকে আমাকে জিজ্ঞেস করে যে বাংলাদেশের মেয়েরা কেন ভালো পারে ফুটবল, এই যে আপনি বললেন এই গোলের কথা, গোলের হিসাবটা দিয়ে দেয়। আমার কাছে মনে হয় আমরা আমাদের বাংলাদেশের মেয়ের জীবন দেখেন, অত্যন্ত কঠিন জীবন। প্রথম হচ্ছে সমাজে ভাইয়ের চেয়ে সে ছোটো মাছ পায়, ছোটো মাংস পায়, তারপর স্কুলে গেলে তাকে পিছনে বসতে হয়, ইত্যাদি ইত্যাদি করে কম নাম্বার পায়। তারপর কি হচ্ছে অল্প বয়সে তাকে বিয়ে দেওয়ার চেষ্টা চলে, বিয়ে থেকে ওইখানে গিয়ে শাশুড়ি এবং দ্বারা নির্যাতিত হয় সাধারণত। তো এই যে লড়াইটা করে বাংলাদেশের একটা মেয়ে, মানে অ্যাপারেন্টলি যদি আপনি চিন্তা করেন ওই লড়াইয়ের মধ্যেই না তার শক্তি, এবং এই যে শক্তিটা বাংলাদেশের মেয়েরা হচ্ছে এই যে সমাজের যে বাঁকা চোখে তাদেরকে দেখা, তাদেরকে যে নির্যাতনের চোখে দেখা, সেখান থেকে যে শক্তি পায়, সেই শক্তিটা নিয়ে মাঠে নামলে না ওই ফিজিক্যাল অ্যাডভান্টেজ ওই আমাদের কিছু থাকে না। আবার আসবো দর্শক, আমাদের সাথে একটি ফোন আছে, দর্শক নাম বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে শাকিল বলছিলাম। শাকিব, আপনি বলুন। আসলে যে মানুষ স্বপ্ন দেখতে ভুলে যায় সে মানুষের মৃত্যু ঘটে। আমি আর যারা বসে আছেন নারী, ওনাদেরকে নিয়ে আমরা অনেক দূর দেখি। আর কাজী নজরুল ইসলামের ভাষায় বলতে হয়, এই পৃথিবীর যত সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক করিয়াছে নারী, অর্ধেক তার নর। আমার প্রশ্নটা হচ্ছে, মধ্য ও নিম্নবিত্ত পরিবারের মেয়েরাই কিন্তু জাতীয় পর্যায়ে খেলতে আসে। স্বপ্ন থাকে খেলার দক্ষতা দিয়ে পারিবারিক আর্থিক সহায়তা করা, কিন্তু সবার সেই স্বপ্ন পূরণ হয় না। গিনিস বুকে নাম তুলে জোবায়ের রহমান লিনু তো ইতিহাস তৈরি করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ভালোভাবে তুলে ধরেছেন সালমা খাতুন আপুরা। নারী ক্রীড়াবিদের হাত ধরে বাংলাদেশে কম সাফল্য আসেনি। আমি মনে করি এই নারীদের জন্য আলাদা একটা খাত তৈরি করা উচিত, যে খাতের মাধ্যমে নারীরা এগিয়ে যাবে। পুরো ছেলেদের জন্য যে প্রেক্ষাপট তৈরি করা হয়, বিশাল যে অনুদান দেওয়া হয়, স্পন্সর করা হয়, সেটার ক্ষেত্রে যেন আমরা মেয়েদের ব্যাপারেও যেন এরকম বিশাল একটা সমান অনুপাত তৈরি করতে পারি, যাতে করে মেয়েরা এগিয়ে যায়। বিশ্বাস করবেন কিনা জানি না, আমার বোন জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়ে। এবার পুরো বাংলাদেশ আমার কারণে, আমার আমার অনুপ্রেরণায় সে এবার টেবিল টেনিসের রানার্স আপ হয়েছে সব বিশ্ববিদ্যালয়ের। কেন হয়েছে? আমার অনুপ্রেরণায়। কিন্তু সমাজ কিন্তু সেটা অনুপ্রাণিত করে না। কেন করে না? নারী। আমি মনে করি এই বাংলাদেশ এগিয়ে যেতে গেলে নারীদের সময় অনুপাত করে তৈরি করে বাংলাদেশকে এগিয়ে যেতে হবে। আর যারা বসে আছেন তাদের কাছে আমার অনুরোধ, আপনারা আওয়াজ তোলেন, এবং কি আমাদের নারী প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা, আশা রাখি
আমাদের এই প্রেরণাকে অনুপ্রেরণায় যুগিয়ে রোকেয়া হোসেন সাখাওয়াতের প্রেক্ষাপটের নতুন জাগ্রত সৃষ্টিকে আলিঙ্গন করে সামনের দিকে এগিয়ে যাবে। আর আপনারাও আজকে আওয়াজ তোলেন এই জায়গা থেকে, যেন নারীদেরকে সমান অধিকার দিয়ে বাংলাদেশের মতো একটা জায়গাতে অধিকার নিশ্চিত করে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে আপনার মতামত দেওয়ার জন্য। দর্শক, আমরা আরো আলোচনা করব, তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, বিরতির পর আবারও স্বাগত। দেখছেন কেমন বাংলাদেশ চাই অনুষ্ঠান, সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। আলোচনার বিষয়ে এগিয়ে যাবার নেই মানা। অনুষ্ঠানটি স্টার সিনেমাক্সের সৌজন্যে প্রচারিত হচ্ছে। সোহাগ, একটা সময় ছিল যখন ফুটবলের উন্নয়নে বিভিন্ন সংস্থার পৃষ্ঠপোষকতা কিংবা যে অনুদানগুলো ছিল সেগুলো ব্যয় হতো শুধুমাত্র পুরুষদের জন্য, পুরুষ খেলোয়াড়দের জন্য। এখন আসলে অবস্থার কতটুকু উন্নত হয়েছে? Well, মানে আই নিড টু এক্সপ্রেস ক্যান্ডিডলি এই জিনিসটাতে আসলে এই জায়গাটায় বলবো, মানে আমরা আমাদের নারীদের নিয়ে কাজ করছি, তারা আমাদেরকে রেজাল্ট দিচ্ছে, আরও দিবে, এবং উই হ্যাভ টু গো লং ওয়ে। আরও অনেক কিছু করার রয়েছে। আমরা এখন পর্যন্ত বয়সভিত্তিক লেভেলে 19, 20 এই লেভেল পর্যন্ত একটু ভালো করছি। আমাদের মেইন যে জাতীয় ফুটবল দল মহিলারা, তারা এখন পর্যন্ত তাদের সর্বশ্রেষ্ঠ অর্জন হচ্ছে যে তারা সাব চ্যাম্পিয়নশিপের, আমরা লাস্ট এডিশনের আগের এডিশনে আমরা 2017 আমরা ফাইনালে গিয়েছিলাম, যেখানে আমরা ইন্ডিয়ার কাছে 1-0 হেরে যাই। সো রানার্স আপ হওয়া পর্যন্ত এখন হচ্ছে গিয়ে এখন পর্যন্ত আমাদের সবচেয়ে বড় অর্জন। সো এই সাউথ এশিয়ার যে গন্ডি, সেখানে ভালো করতে হবে, সেই গন্ডি পেরিয়ে আরও ভালো করতে হবে। এবং আমাদের যে কারেন্ট ব্যাচ যে 17-18 যারা ভালো করছে, সো উইদিন 4 or 5 ইয়ার্স অথবা 5-6 বছরের মধ্যে এই ব্যাচটাই যখন ন্যাশনাল টিমে থাকবে, এদেরকে আমরা ধরে রাখতে পারবো, নার্চার করতে পারবো, এদেরকে নিয়ে কাজ করতে পারবো। যখন আমাদের একটা পূর্ণাঙ্গ ন্যাশনাল টিম আসবে, তখন আরও বেশি রেজাল্ট আসবে। এবং ইন দ্য মিন টাইম আমাদের পাইপলাইনে আরও আন্ডার 14-15 এসে তাদেরকে নিয়ে কাজ করতে হবে। বাট মানে আসল বিষয়টা যেটা হচ্ছে যে আসলে আমাদের নারীরা ভালো করে আসে, আমরা অবশ্যই সবাইকে সম্মান দিয়ে বলতে চাই, মানে আসলে আরও সাপোর্ট আমাদের দরকার স্পন্সরদের কাছ থেকে, ফ্রাঞ্চাইজদের কাছ থেকে, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনসের কাছ থেকে, প্যাট্রনদের কাছ থেকে আমাদের আরও সাপোর্ট দরকার। হোয়াট হ্যাপেন্ড, মানে আমরা আসলে চেষ্টা করি যে আমাদের নারী দলটা ভালো করে আসছে, এদেরকে নিয়ে আমাদের একটা কোম্পানির ছবি তুলবে বা 5 স্টার একটা হোটেলে একটা তাদেরকে নিয়ে একটা সংবর্ধনা দিব। ওখানে কেন জানি আমরা আমাদের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিটা ওখানে ওই পর্যন্তই রাখতে চাই। আমাদের এই নারীদেরকে নিয়ে এই যে 50 থেকে 55 জন নারী প্রতিদিন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ডরমেটরিতে থেকে থাকা, খাওয়া, এদেরকে বাইরে বিভিন্ন দেশে পাঠানো, টুর্নামেন্টে অংশগ্রহণ করা, টুর্নামেন্টে যাওয়ার আগে বিভিন্ন দেশে প্রস্তুতিমূলক কন্ডিশনিং ক্যাম্পে অংশগ্রহণ করা, এদের জন্য ফরেন টেকনিক্যাল অফিসিয়াল রাখা, এদের এই গিয়ার্স, স্পোর্টিং গিয়ার্স, সব কিছু মিলিয়ে লেখাপড়া সব কিছু, তো এটার জন্য তো টাকা দরকার। সেই টাকাটা আসবে কোত্থেকে? সো যখন এগুলো করার পরে যখন আমরা বলি, আমি অবশ্যই বলতেছি, আমরা কাউকে ছোট করছি না, আমরা যখন বলি যে আসলে ক্যান ইউ প্লিজ কাম উইথ আস অন বোর্ড উইথ বিএফএফ বাই গিভিং 50 লাখ টাকা, বাই গিভিং 30 লাখ টাকা, মানে একটা রিসিপশন দিয়ে 5 লাখ টাকা বা 7 লাখ টাকা বা 10 লাখ টাকা একটা রিসিপশন দেওয়াটার থেকে যদি বাফুকে আপনি 30 লক্ষ টাকা দিয়ে বা 50 লক্ষ টাকা দিয়ে যদি স্পন্সরশিপ দিয়ে সাহায্য করেন, এতে করে দেখা যাবে যে এই দলটা 4-5 মাসের একটা ক্যাম্পের খরচ বা একটা টুর্নামেন্টে যাওয়ার অর্থটা উঠে আসবে। আপনারা কি এইভাবে থাকতে চান কিনা, ওই সাপোর্টটা খুব বেশি পাই না। বাট অ্যাট দ্য সেম টাইম উই হ্যাভ টু অ্যাড্রেস, আমাদেরকে বলতে হবে। সাম্প্রতিক সময় আমরা ঢাকা ব্যাংকের মতো স্পন্সর পেয়েছি, যারা বেশ ভালো একটা অর্থের সাপোর্ট নিয়ে আমাদের কাছে এগিয়ে এসেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মেয়েদেরকে আন্ডার 16 ভালো করার পরে, আন্ডার 18 ভালো করার পরে তাদের প্রত্যেককে 10 লক্ষ টাকা করে আর্থিক অনুদান দিয়েছে। তো যেটা এদের জন্য কিন্তু অনেক বড় একটা পাওয়া। আমাদের মেয়েরা এখন যাদের আসলেই দোজ হু আর নিডেড, তারা সরকারের বিভিন্ন জায়গা থেকে, সংস্থা থেকে তাদেরকে জমি দেওয়া হচ্ছে বা বাড়ি করে দেওয়া হচ্ছে। তারপরে হচ্ছে যে আমাদের ইউনিসেফ আমাদের সাথে চলে এসেছে আমাদের ডেভেলপমেন্ট পার্টনার হিসাবে, আমাদের সাথে কে স্পোর্টস কাজ করছে, আমাদের এই মেয়েদেরকে সাথে নিয়ে কাজ করছে। আমরা ফিফা এফসি আমাদের দিকে নজর দিচ্ছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যে এই যে বঙ্গমাতা ইভেন্টটি আয়োজন করছে, বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট, এটা কিন্তু সাপোর্ট দেওয়া ফুটবলের জন্য, মেয়েদের ফুটবলকে সাপোর্ট দেওয়ার জন্য। সো আমার মেইন মেসেজটা হচ্ছে যে আসলে আমরা সাপোর্ট পাচ্ছি, দ্যাট ইজ গুড।
বাট আসলে এটা প্রয়োজনের তুলনায় আমি যদি পার্সেন্টেজ ওয়াইজ বলতে চাই, এটা প্রয়োজনের তুলনায় 20% বা 25%। আমাদের কি এই সাপোর্টটা আরো যদি 4 থেকে 5 গুণ বেশি আমরা পাই, 80% নিয়ে যেতে আরো 80% বাড়াতে হবে, আর 5 গুণ বাড়াতে হবে, দেন আমরা মনে করি যে আসলে আমরা একটা স্যাটিসফ্যাক্টরি লেভেলে কাজ করতে পারবো। বিকজ আপনি অনেক প্ল্যানিং করতে পারবেন, অনেক কিছুই করতে পারবেন, বাট আপনি যদি ফিনান্সিয়াল ব্যাকআপ না থাকে, ফিনান্সিয়াল প্ল্যানিংটা যদি আপনার সাউন্ড না হয়, you cannot implement your activities to the level you are expecting. জি, ধন্যবাদ ফাহাদ করিম। আমরা সুউচ্চ অট্টালিকার নিচে নারী এবং শিশুদের বসে পাথর ভাঙতে দেখি, শুধুমাত্র কম পয়সা দেওয়া যায় বলে। আমরা একই মাঠে পুরুষ এবং নারীদের মাটি কাটতে দেখি, অর্ধেক পয়সা নারীদের দেওয়া হয়। খেলার মাঠেও চিত্রটা কি? খেলার মাঠেও চিত্রটা কিন্তু অনেকটা একই রকম, দুঃখজনক হলো অনেকটা একই রকম। বিকজ আপনি যদি প্লেয়ার রেমুনারেশন দেখেন, স্পন্সরশিপ অ্যামাউন্টস দেখেন, আপনি যদি মেল ফিমেল রেশিও করেন, বি ইট এনি স্পোর্টস ফর দ্যাট ম্যাটার, নট অনলি ফুটবল বলেন, ক্রিকেট বলেন, প্রতিটি ক্ষেত্রেই স্পন্সরশিপদের ইন্টারেস্ট দেখেন, স্পন্সরশিপদের ইনভলভমেন্ট দেখেন এবং প্লেয়ার্স রেমুনারেশন দেখেন, ওখানে কিন্তু এখন অনেক বড় ব্যবধান আছে, গালফ অফ ডিফারেন্স। এবং আমরা এতটুকু বলতে পারি যে হ্যাঁ, নারী ফুটবলের সাফল্যে আমরা কিন্তু অনেক স্পন্সরদের থেকে ইন্টারেস্ট পাই, এটা কোনো সন্দেহ নেই। এবং বেশ কিছু স্পন্সর আমাদের বঙ্গবন্ধুদের সাপোর্ট দিচ্ছে, উইচ ইজ উই আর গ্রেটফুল টু দ্যাম, ফুটবল ইজ গ্রেটফুল টু দ্যাম। বাট যখনই ওনারা শুনে যেটা নারীদের ফুটবল, নারীদের আয়োজন, ওদের মাইন্ডসেটটা কিন্তু থাকে একটু ডিফারেন্ট। যে এক জায়গায় যদি সে 100 টাকা দেওয়া যেত, কথা বলবো সেটা তো মেয়েদের স্পোর্টস, এখানে হয়তো 20 টাকায় হয়ে যাবে, 30 টাকায় হয়ে যাবে, 20 টাকা দিয়ে হয়ে যাবে। হ্যাঁ, একটা মাইন্ডসেট আছে, বাট উইচ ইজ অ্যাকচুয়ালি নট এট অল রিলেভেন্ট। বিকজ খেলা তো খেলাই, একই মাঠে খেলা হচ্ছে, একই আয়োজন হচ্ছে, সবকিছু কিন্তু একই রকম, একই বল, একই ফুটবল, একই গিয়ার, এভরিথিং ইজ সেম, একই রেফারি, এন্ড ইট অ্যাকচুয়ালি গোজ ফর অ্যাক্রস দ্য স্পোর্টস। আমি সবার সাথে একমত যে হ্যাঁ, রিসেন্টলি আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা গভর্নমেন্টের প্যাট্রোনাইজের থেকে এসে, যখন দেখছে গভর্নমেন্টের একদম টপ মোস্ট লেভেল থেকে, মাননীয় প্রধানমন্ত্রী লেভেল থেকে সাপোর্ট আসছে, সেটা এনকারেজ করে অনেক স্পন্সরদেরকে, এবং সেক্ষেত্রে স্পন্সর তখন এগিয়ে আসে। কিন্তু এবং যারা এগিয়ে এসেছে তাদের প্রতি আমি এক্সট্রিমলি গ্রেটফুল, কৃতজ্ঞ। কিন্তু আই বিলিভ ইটস এ লং ওয়ে টু গো। আমাদের এখন অনেকের চ্যালেঞ্জ আছে এবং এটা মার্কেটিং করা ইটস নট দ্যাট ইজি। একটা ছেলেদের ফুটবল টুর্নামেন্ট যেখানে আমাদের সাকসেস কম হয়, সেখানেও কিন্তু আমরা অনেক সাপোর্ট পাই। যেখানে মেয়েদের এত সাকসেস আছে, সেখানে আমাদের মার্কেট করতে কষ্ট পেতে হচ্ছে। আপনি তো স্পোর্টস মার্কেটিং স্পেশালিস্ট থেকে যাই না, বাট এটা আমার ব্যবসা, অন্যতম ব্যবসা। জি, আপনি নিশ্চয়ই জানেন ইন্টারন্যাশনালি নারীদের খেলাগুলোতে অন্যরকম পৃষ্ঠপোষকতা থাকে। বিশেষ করে লন টেনিসে তো বিশাল ব্যাপার, সেখানে যে রেট হাঁকানো হয় সেটা আসলে কল্পনাতীত। আমাদের দেশে আসলে এই যে বিশাল বড় ব্যবধান, সেটা ভাঙার জন্য কি উদ্যোগ নেওয়া যেতে পারে? আমরা প্রথমে মনে করি আপনার প্ল্যাটফর্মের প্রয়োজন আছে। প্ল্যাটফর্ম বলতে আমি আয়োজনের কথা বলছি। ফর এক্সাম্পল, এই বঙ্গমাতা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট ইজ এ ফ্যান্টাস্টিক প্ল্যাটফর্ম, নট অনলি মেয়েদের জন্য, বিকজ তারা একটা আন্তর্জাতিক পরিসরে খেলতে পারছে, বাট স্পন্সরদের জন্য, যে দেখেন মেয়েদের খেলা আজকে দেখেন আমাদের দুটি বিশ্বকাপের চ্যানেল ইনক্লুডিং RTVতে দেখানো হচ্ছে, আপনাদের চ্যানেলে 1 মাস ধরে এটা ক্যাম্পেইন হচ্ছে, যেটা কিন্তু অনেক ছেলেদের স্পোর্টসও হয় না। তো আমি মনে করি এই উদ্যোগগুলো দিস এ ভেরি পজিটিভ, এবং এটা এনকারেজ করবে স্পন্সরদেরকে। ডেফিনেটলি আমি মনে করি যেখানে হ্যাঁ, পথটা অনেক লম্বা, আমাদের অনেক দূর এগিয়ে যেতে হবে, বাট প্রসপেক্ট ইজ দেয়ার। এবং এই ধরনের ইনিশিয়েটিভগুলি আমরা যদি প্রপারলি ক্যাম্পেইন মার্কেটিং করে আমাদের মেয়েদের খেলাগুলো আয়োজন করতে হবে, যেখানে আমাদের মেয়েদের রেজাল্ট দিচ্ছে, আমি বিশ্বাস করি ডেফিনেটলি স্পন্সর এগিয়ে আসবে। বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সবাই সাকসেসে থাকতে চায়, বাট হাউ আর ইউ মার্কেটিং ইট, দ্যাট ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ। এবং এই পার্টিকুলার আয়োজনটা বলেন এবং বঙ্গমাতা স্কুল আয়োজন এটা বলেন, এই দুটি ইভেন্টের কথা আমি যদি বলি, অ্যাট দেয়ার ওন লেভেল, একটা ডোমেস্টিক লেভেলে আরেকটা আন্তর্জাতিক পরিসরে ভালো ক্যাম্পেইন হচ্ছে। এবং আমরাও অর্গানাইজিং হিসেবে থাকতে পেরে আমরাও চেষ্টা করেছি, আমরা এমফাসিস করেছি। আমাকে অনেকেই বলেছে যে তুমি এটা মেয়েদের ফুটবল প্রথমবার করছো, তুমি এটার মিউজিক ভিডিও করছো, তুমি থিম মিউজিক করছো, ওয়াই এত কিছু কেন করছো তুমি? তো আমার কথা একটাই কথা, কারণ আমরা যখন নতুন করে কোনো কিছু পজিশন করতে চাই, আমাদেরকে ডেফিনেটলি ডিফারেন্সিয়েট করতে হবে, ব্যতিক্রমধর্মী করতে হবে। একই সাথে স্পন্সরদের যে চ্যালেঞ্জ আছে, সেই স্পন্সরদের ইন্টারেস্ট আসতে হবে। তো আপনারা যেমন কিছু ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স, আমাদের কাছে কিছু নাম্বারস আছে যে আজকের খেলাটা কতজন লোক অনলাইন দেখেছে। জি, আজকের খেলায় বেশ কিছু লোক টিকিট কেটে খেলা দেখতে গিয়েছে, এবং আই ওয়াজ সারপ্রাইজড প্রেজেন্টেশন সেরেমনি পর্যন্ত সেই দর্শকগুলি ছিল এবং দে ওয়ার চিয়ারিং।
ইট ইজ ভেরি এনকারেজিং। এবং যেভাবে শেয়ারিংটা করছিল সত্যি অনেকদিন পর যেন মনে হচ্ছিল যে সেই বহু বছর পর। আমি এখানে বলতে পারি সব ভাবছে একমত হবেন, আমি সাফের আমাদের ন্যাশনাল টিম ছেলেদের খেলা দেখতে গিয়েছিলাম, আমি কিন্তু আজকে কোনো ডিফারেন্স পাইনি ওই চিয়ারিং এ সাপোর্টে। মেবি দ্য গ্রুপ নাম্বার ওয়াজ মোর, আজকে নাম্বার কম ছিল, বাট দর্শকদের এনথুজিয়াজম বলেন, ইন্টারেস্ট বলেন, was same if not more to be very honest। এবং আমার বিশ্বাস আজকের জয়ের পরে আগামী দিন স্টেডিয়ামের চেহারা বদলে যাবে। আমি লুকিং ফরওয়ার্ড যে আগামী শুক্রবার ইফ আই এম নট রং বাংলাদেশে খেলা আছে, আপনি ঠিক বলেছেন স্টেডিয়ামের চেহারা বদলে, এবং আমি আশা করব এই জিনিসগুলি আপনাদের মতো প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা যারা মার্কেটিং আছে আমরা প্রেজেন্ট করবো আমাদের স্পন্সরদের কাছে, এগুলি দেখলে ডেফিনেটলি স্পন্সর এগিয়ে আসবে, নিশ্চয়ই চেঞ্জ হবে, ডেফিনেটলি চেঞ্জ হবে। আমি জয় হাসানের কাছে যাব। খেলাধুলা নারীরা ভালো করছে, কিন্তু বাস্তবতা হচ্ছে খেলাধুলায় নারীদের অংশগ্রহণ আশানুরূপ বাড়ছে না। যেটুকু অংশগ্রহণ হচ্ছে তার অধিকাংশই হচ্ছে গ্রামীণ এবং দরিদ্র পরিবার থেকে। ধনী কিন্তু কিংবা অবস্থাপন্ন মেয়েরা কিন্তু একেবারেই খেলাধুলার মধ্যে নেই। কেন, এর কারণটা কি বলে আপনি মনে করেন? আমার নিজের কাছে যেটা মনে হয় যে সবাই তো একটা নিশ্চিত জীবন চায়, তো বাবা মাদের ভেতরে বা আমাদের প্যারেন্টসদের ভেতরে একটি মাইন্ডসেটিং, যেটা মাইন্ডসেট আপ আগের থেকেই থাকে যে তুমি এই কাজ করবে বা এটা তোমার মানে এটা তোমার একটা লাইন হবে, তুমি এভাবে যাবে, বেঁধে দেয়া হয়। এই চ্যালেঞ্জগুলো আসলে শহুরেদের জীবনটা নিশ্চিত করার জন্যই তারা আসলে খুব নিরাপত্তাহীনতা শহরে নিশ্চিত করার চিন্তা করে, গ্রামে কি করে না? বাবা মা তো প্রত্যেকেরই বাবা মা করে, কিন্তু গরিব কিংবা ধনী দরিদ্র সে জায়গায় তো কিছু জায়গায় আসলে কিছু করবার থাকে না, বাবা মায়ের অনেকখানি হাত থাকে না। গ্রামে যেটা যে তাদের ভেতরে তাদেরকে নিজে বড় হতে হয়, নিজের ডিসিশনগুলো নিজের নিতে হয়, নিজের ফ্যামিলি লায়াবিলিটিসগুলো নিজেকে নিতে হয়। সেই ক্ষেত্রে সে আসলে তার পথটা নিজে খুঁজে নেয়। হ্যাঁ, সেটা আসলে আমাদের মনে হয় শহরে আমরা অনেকখানি আমরা নিজেরা ওই ম্যাপটা তৈরি করে দিই, ডিজাইনটা তৈরি করে দিই, তুমি এর ভেতরে থাকবে, এই হবে তোমার, এমন একটা লাইফ তুমি বেছে নেবে। আমার মনে হয় এটা একটা অন্যতম কারণ। আমার মনে হয় এটা কি কোনো ক্ষেত্রে, যেমন আমি আরো কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের 7 জন, আপনারা দর্শকরা অবগত আছেন, খুবই পপুলার হয়েছে এগিয়ে যাবার নেই মানা এই থিমের উপর আমাদের 7 জন অত্যন্ত স্বনামধন্য, অত্যন্ত মেধাবী, প্রতিষ্ঠিত নারী ডিরেক্টর, তারা 7টি নাটক তৈরি করেছে, যেটা দারুণভাবে অনুপ্রাণিত করেছে সবাইকে, দারুণ আলোড়ন তৈরি করেছে। তাদের কাছে আমাদের কৃতজ্ঞতা। তারা কিন্তু কাজ করছে, তারা কিন্তু এই শহরে বসেই কাজ করছে। হ্যাঁ, শহরে বসে তারা কাজ করছে, কিন্তু আমার যেটা সেই জন্য বলছি, এটা কি শুধুমাত্র প্রেক্ষাপটে কিংবা কোনো নির্দিষ্ট ক্ষেত্রে, খেলার ক্ষেত্রে, ক্রীড়ার জায়গা, আসলে কি মানে এই খেলাধুলা থেকে পেশাদারিত্বটা তৈরি হয়নি? আমি শুধু ক্রীড়ার জায়গাটা ধরে বলতে পারবো না। আমার কাছে সবসময় মনে হয় যে মিডিওকাররা অথবা মধ্যবিত্ত যারা থাকে, প্রিভিলেজ যে জনগোষ্ঠী থাকে, তাদের ভিতরে চ্যালেঞ্জটার সামনে তারা কম পড়ে। এটা যে কোনো সেক্টরে আমি মনে করি মিডিওকাররা সবসময় কিন্তু এগিয়ে যায়। হ্যাঁ, তো এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলছি। আমাদের নারী নির্মাতারা কিন্তু অদ্ভুত কাজ করছে। আপনি বড় একটি উদাহরণ। আপনাদের অনেক পুরুষ নির্মাতা থাকার পরেও আপনি কিছুদিন আগে যে চলচ্চিত্রটি করেছেন দেবী, এটা আপনার প্রযোজনা ছিল? নিশ্চয়ই। আপনার ডিরেকশন, আপনার প্রযোজনা? আমার ডিরেকশন ছিল, আমার প্রযোজনা ছিল। আমরা কিন্তু দেখেছি অভূতপূর্ব সাফল্য। সেখানে অনেক পুরুষ নির্মাতারাও কিন্তু তার ধারে কাছে যেতে পারেনি। তো এগুলো কি আসলে ক্ষেত্র বিশেষে? না, আমার মনে হয় না। মেয়েরা এমনিতে একটু বেশি ফোকাস থাকে, কারণ তারা তো পুরুষদের মতো সত্যিকার অর্থে অতটা প্রিভিলেজ নয় সব ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে তারা অনেক বেশি এখানে কিন্তু সাংঘর্ষিক হতে পারে। আপনি বলছেন পুরুষরা নারীদের মতো অতখানি প্রিভিলেজ নয়, আবার পুরুষরাই বরং প্রিভিলেজ এসব ক্ষেত্রে। জি জি, আমাদের নারীরা প্রিভিলেজ কম। হ্যাঁ, সেজন্য আমি বলি তাদেরকে অনেক ফোকাস থাকতে হয়। ডেফিনেটলি সেটা একটা কারণ আমার মনে হয়, সেটা একটা অন্যতম কারণ। জি, প্রচারণার সাথে সাথে কিন্তু সামাজিক সচেতনতাও অনেক বাড়ে। মানে সেখানে নারীর পথ চলে যেমন মসৃণ হতে পারে, আবার প্রতিবন্ধকতাও আসতে পারে। হ্যাঁ, আর প্রতিবন্ধকতা যত আসে আমার মনে হয়, আমি সবসময় নিজেই মানে
একটা আমার নিজের কাছে রাজপথ কখনো পছন্দ নয়। আমি নিজে খুঁড়ে খুঁড়ে রাস্তা বার করে অন্য একটু অল্টারনেটিভ রাস্তা দিয়ে একটা জায়গায় পৌঁছতে চাই। আমার মনে হয় বেশিরভাগ মেয়েরাই এরকম। ভেরি গুড। আমি সালমা খাতুন আপনার কাছে আসতে চাচ্ছি। ক্রিকেট কিংবা ফুটবলে পুরুষরা যতটুকু গুরুত্ব পায়, অভিযোগ রয়েছে নারীদের সে পরিমাণ সুযোগ থাকে না কিংবা গুরুত্বটা দেওয়া হয় না, বৈষম্য শিকার হন তারা নানাভাবে। আপনার বক্তব্য কি এই ব্যাপারে? আসলে আমরা যখন স্টার্ট করি 2007-এ, তখন কিন্তু অনেক সমস্যা ছিল, অনেক বাধা পেরিয়ে আমরা আসছি। যখন আমরা মানে এত দূর যখন এইখানটায় আমরা যখন আসছি, এখন কিন্তু আমাদের অত বাধা নেই। আর আসলে পুরুষরা যেটা পায় সেটা আমরা যে পাই না সেটা ভুল। হয়তোবা মানে ভাইয়েরা যেটা পায় আমরা তার থেকে, হ্যাঁ সব ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা আমরা কম পাই। বাট আমার মনে হয় না যে আমরা যে এখানে আসছি এটা আমাদের মানে মেয়েদের ক্রিকেটে আমরা কিন্তু বড় একটা সফলতা এনে দিয়েছি বাংলাদেশকে। আমরা দেখছি কর্পোরেট প্রতিষ্ঠানগুলো সাকিব আল হাসান, তামিম ইকবাল তাদেরকে নিয়ে বিজ্ঞাপন তৈরি করছে, বড় বড় জায়গায় নিয়ে যাচ্ছে, কিন্তু আমরা নারী খেলোয়াড়দের নিয়ে সেভাবে বিজ্ঞাপন তৈরি করতে দেখলাম না। এই বিষয়টি নিয়ে আমি জয় হাসানের কাছে আবার আসবো। এখানে কি কোনো রকম বৈষম্য শিকার হচ্ছেন আপনারা? না, আসলে ওইভাবে আসলে আসছে আমাদের কিন্তু আসছে না সেটা ভুল। আমাদের জানার আলমও কিন্তু করছে অলরেডি, ও কিন্তু অনেকগুলো অ্যাড করছে, তারপর একটা নাটকও করছে। আর হয়তোবা সাকিব তামিমের মতো অত করছে না, কিন্তু একেবারে যে আমরা পাচ্ছি না সেটা না, পাচ্ছি টুকটাক সবাই পাচ্ছে, বাট অ্যাড করতে পারছে না। বাট আমরা অনেক প্রোগ্রামে আমরা করতে পারছি, বাট আমরা অ্যাড করতে পারছি না। এটার জন্য মানে চ্যানেলগুলোকে অবশ্যই আসা উচিত। যারা তামিম ভাই বা সাকিব ভাই বা মাস্টারি ভাই করছে, যেহেতু ছেলেরা করতে পারে তাহলে মেয়েরা কেন পারবে না? সেক্ষেত্রে আমি কর্পোরেটের কথা বলছি, এখানে চ্যানেল তো দেখাবে, কিন্তু যারা পৃষ্ঠপোষকতা করবে, আমি আসলে বিজ্ঞাপনের মাধ্যমে পৃষ্ঠপোষকতার কথা বলছি, যে পুরুষরা যেভাবে পৃষ্ঠপোষকতা পায় নারীরা সেভাবে পাচ্ছে না, আমরা দেখছি না। সেই জায়গাটাই আসলে আপনার কাছে জানতে চাচ্ছি। আসলে সেই জায়গাটা বলবো যে আমাদের হয়তো বা বাংলাদেশে মেয়েদের ওরকম আসলে মানে স্পন্সরটাও কিন্তু নাই আমাদের ওরকম স্পন্সরটাও নাই। হ্যাঁ, যেরকম স্পন্সর কিন্তু আমাদের ছেলেদের যে স্পন্সরটা, ওই স্পন্সরের সাথেই কিন্তু আমাদের ওমেন্স ক্রিকেটার টিম চলে। আর আসলে কেন আসছে না এটা আসলে আমার মনে হয় গ্রামীণ ফোন বা আপনার সাকিবকে যে করে বাংলা লিঙ্ক, এরা আমার মনে হয় যে এদেরকে এগিয়ে আসা উচিত, কারণ মেয়েদেরকে অবশ্যই এটা ফ্যাসিলিটিটা দেওয়া উচিত। আমি ধন্যবাদ। আমি ছোট্ট করে জয় হাসানের কাছে আমি একটু রিলেট করে আপনার কথার সাথে বলতে চাই, এটা আসলে একা তো একটা স্পন্সর ভ্যালু আসলে তৈরি হয়, এবং সেটা তো একা কোনো আমরা নিজেরা তৈরি করি না। আসলে এটার পেছনে তো অনেক ডিজাইন থাকে। আমাদের ওরকম আইকনিক জায়গাও তৈরি হতে হবে নারীদের ক্ষেত্রে, তাহলে সেরকম সম্ভব হবে আসলে। আর তাছাড়া আমাদের ক্রিকেট, আমি একটু বলি, আইকনিক কিন্তু আমি ছিলাম। হ্যাঁ অবশ্যই আছে, আমি কিন্তু ওয়ার্ল্ডের 1 নাম্বার ছিলাম। আপনার বোলিং র্যাঙ্কিং এ 1 নাম্বার ছিলাম, এবং ব্যাটিং এ বোলিং এর অলরাউন্ডার হিসেবে 1 নাম্বার ছিলাম। সাকিব ভাই যেরকম ছিল, বাট তারপরেও কিন্তু আমাদের সঙ্গে হয়নি। সেটা আমাদের ওই যে দৃষ্টিভঙ্গির একটা বিষয় কিন্তু আছে। কি বলবো আমি, সেটা কিছুটা অর্থে আমরা তো নিজেরা দায়ী, আমরা যারা দেখি আসলে বা আমরা আছি। আবার কিছুটা বিষয় আমার মনে হয় এমনিতেও, ধরুন ক্রিকেটের কথা যদি বলি, ফুটবলের চেয়ে ক্রিকেট অনেক গ্ল্যামারের খেলা, এর সাথে অনেক, কারণ এটা এত হাইলাইটেড হচ্ছে তখন। কিন্তু এখন আপনি দেখুন যে ক্রিকেট আজকে কেন ওই জায়গাটায় গেছে, আজকে এটার পেছনে কীরকম একটা ইনভেস্টমেন্ট রয়েছে বছরের পর বছর। 10 বছর বা 15 বছর আগে যখন কেউ ক্রিকেট বাংলাদেশ টিম নামতো মাঠে, তখন কি এত আগ্রহ নিয়ে দেখতো না, ভাবতো যে একটু পরে চলে যাবে। কিন্তু এটার পেছনে দেখুন অর্থলগ্নি আছে, সময় আছে, সেই সময়টা কেন ফুটবলের পিছে দেওয়া হয়নি সেটা নীতি নির্ধারকরা বলতে পারবে। কিন্তু নারী ফুটবল এবং নারী ক্রিকেট এটা নিশ্চয়ই আসবে, এটা তো শুরু হয়েছে, যেটা খুবই সম্ভাবনাময় এখন। তারপরে তাদেরকে সাইকিয়াট্রিস্ট দেখানো হয়, তাদের পেছনে চিকিৎসক, তাদের পেছনে কাউন্সিলর, নানান রকম দিনের পর দিন। কিন্তু আজকে বিকেএসপির মতো একটা প্রতিষ্ঠান থাকার পরে আজকে কিন্তু গিয়ে আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম এই জায়গাটাই গেছে। তো এই ইনভেস্টমেন্টটা তো আমাদের ফুটবলে প্রয়োজন।
এবং এটা তো নিশ্চয়ই ওনারা একা কিছু করতে পারবেন না। ফুটবল মানে তারা তো তাদের কাজটা খেলা, তারা সেটা করে যাচ্ছেন। এটা আসলে নীতি নির্ধারকদের আরও বেশি ঠিক করতে হবে এবং আমি নিশ্চিত এখন যা শুরু হয়েছে কিছু দিন পরে গিয়ে আমরা এটা রেজাল্ট অবশ্যই পাবো। জি ফাহাদ করিম, আমি আপনার কাছে এই বিষয়টি রিলেট করতে চাই যে সালমা খান যে কথাটি বলছিলেন, উনি র্যাঙ্কিংয়ে 1 নম্বর ছিলেন, তারপরও কিন্তু আমরা সেই পৃষ্ঠপোষকতা কিংবা সেই গুরুত্বটা দিতে পারিনি। এটা আমাদের অনেক লজ্জার ব্যাপার আসলে। কেন দিতে পারলাম না? কেন কর্পোরেট হাউসগুলো এগিয়ে আসলো না? আমি হচ্ছে একমত, এবং এক্ষেত্রে আরেকটা বলতে হয়, নট অনলি শি ওয়াজ নাম্বার 1, ওমেন ক্রিকেট টিম কিন্তু আমাদের একমাত্র টিম ন্যাশনাল স্কেলে যারা একটা কাপ এনেছে, যারা অ্যাকচুয়ালি দ্য এশিয়ান কাপ উইনার। আমাদের ছেলেদের টিম এটা আনতে পারে না, আমাদের ফুটবলেও এটা হয়, মানে একটা প্রপার ইন্টারন্যাশনাল রিকগনাইজ কাপ এটা কিন্তু আমাদের ওমেন টিমে আমাদের দেশকে উপহার দিয়েছে। সো মানে ক্রেডিট গোস টু আপনাদের টিম এবং আপনারা, বিকজ দিস ইজ অ্যামেজিং লরেল, এটা চিন্তা করা যায় না। সো আপনার কথা যাবে ফিরে আসি, আই থিঙ্ক ইটস এ ম্যাটার অফ, জয়াপা যেটা বলেন, ইটস এ ম্যাটার অফ মাইন্ডসেট। মহিলা ক্রিকেট বলেন, মহিলা ফুটবল বলেন, আমাদের এত সাকসেস দিয়ে যাচ্ছে, তারপরেও কিন্তু আমাদের ওভারঅল যে কর্পোরেট মাইন্ডসেট আছে সেটা এখনও চেঞ্জ হচ্ছে না। তো সেক্ষেত্রে আমি যেটা বললাম, আমরা রেফারেন্স দিই যে একটা যেহেতু প্ল্যাটফর্ম ক্রিয়েট হয়েছে এখন এই বঙ্গমাতা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট, এবং মেয়েদের ক্ষেত্রেও ডেফিনেটলি ক্রিকেটেও অনেক কিছু হচ্ছে হয়তো, আই এম শিওর। আমার মনে হয় এই ধরনের প্ল্যাটফর্মটাই হয়তো সবকিছু চেঞ্জ, মানে গেম চেঞ্জার হতে পারে। অলরেডি আমাদের কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। আমরা এশিয়া কাপ আনার পরে কিন্তু অলরেডি অনেক চেঞ্জ হয়ে গেছে। আমাদের স্যালারি কিন্তু অনেক বেড়ে গেছে, এমনকি এমন আমাদের ছেলেদের যেটা পাচ্ছে এখন আমরাও সেটা পাচ্ছি, ফ্যাসিলিটি অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। আমি মনে করি এই ইন্টারন্যাশনাল আয়োজনটা একটা গেম চেঞ্জার হবে ওমেন ফুটবলে, বিকজ নট অনলি ওমেন ফুটবলারদের এটা এনকারেজ করবে, বাট অ্যাট দ্য সেম টাইম এটার প্রচার, মার্কেটিং ক্যাম্পেইন, এটার ব্রডকাস্টিং সব কিছু মিলিয়ে স্পন্সর মার্কেটও একটা ইন্টারেস্ট হবে। আমি আপনার সাথে এগ্রি করি, আমাদের এখনও মাইন্ডসেটের একটা বড় ধরনের পরিবর্তনের প্রয়োজন আছে, বাট আই থিঙ্ক এই ধরনের উদ্যোগে এই জিনিসটা আসবে এবং পজিটিভ চেঞ্জ আমরা দেখবো। জয় আপা যেটা বললেন যে আই থিঙ্ক দ্য গুড ডেজ আর কামিং। ধন্যবাদ মিরনা। ফুটবলের নারীদের এগিয়ে চলার ক্ষেত্রে প্রতিবন্ধকগুলো তো রয়েছে, এখনও সেগুলো বিদ্যমান। আসলে সেগুলোকে কিভাবে ওভারকাম করা যায়, সমাধান করা যেতে পারে, এবং কিভাবে আইডেন্টিফাই করা যেতে পারে যে একদম এক্স্যাক্টলি এই জায়গায় প্রবলেমগুলো রয়েছে এবং এগুলো আমাদেরকে ওভারকাম করতে হবে? আসলে আমি প্রথমে যেটা মনে করি সেটা হচ্ছে আমাদের চিন্তাধারা পরিবর্তন করতে হবে, যেটা তো সে যে কোনো স্তরের হতে পারে, সে আপনার গ্রামেরও হতে পারে, শহরেরও হতে পারে। আর বেশিরভাগ আমাদের ফুটবলে আসে গ্রামের থেকে। তো আমাদের গ্রামের যে মেয়েরা আসে ওই ফ্যামিলি থেকে আসলে ফুটবলে আসাটা অনেক টাফ আমি মনে করি। ফার্স্টে যখন আসে তারা প্রথমত খেলতেছে কিন্তু কখনো ভাবেনি যে এই পর্যায়ে এসে খেলবে। বাট তারা যখন ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেয় এবং কি তার আগ মুহূর্তে ফ্যামিলি থেকে বাধা আসে, মেয়েরা একটু বড় হলে তাকে বিয়ে দিয়ে দেয়, ওরকম প্রপোজ আসে। আর আশেপাশের মানুষ তখন বাবা মাকে বলে যে আপনার মেয়েকে দেন না, ও খারাপ হয়ে যাবে, কিংবা এরকমের চলাফেরা করে, সামাজিক কুসংস্কারের ভিতরে তারা অলরেডি পড়ে আছে। তো আমাদের যত প্রচারণা আপনারা বাড়াবেন তো ততই তারা ওইটা মানে পজিটিভ দিকটা জানার পরে তারা তাদের ফ্যামিলি থেকে মেয়েদেরকে ফুটবল খেলায় বিভিন্ন খেলায় তারা মানে ছাড়বে আর কি, খেলা করার জন্য দিবে। এই জিনিসগুলো কিন্তু বারে বারে বলতে হবে। এই যে মাননীয় প্রধানমন্ত্রী সবাইকে 10 লাখ টাকা করে দিয়েছেন, যেমনটি আমাদেরকে সালমা উনি বললেন যে এখন পুরুষ এবং নারী সবাই কিন্তু একই রকম রেমুনারেশন পাচ্ছে, তখন কিন্তু ফ্যামিলি থেকে অবশ্যই তখন কিন্তু বলবে ইয়েস। আর একটা বিষয় হলো যে আপনার এটার আপনার জবের সেক্টরতে আপনাকে দিতে হবে মেয়েদের জন্য। তো যখন একটা জবের জায়গা আসবে কিংবা তারা ক্লাব লিগে তারা বিভিন্ন ফাইন্যান্সিয়াল সাপোর্ট পাবে, বড় মানে অ্যামাউন্ট পাবে, সো তখন ফ্যামিলি থেকে কোনো বাধা থাকবে না। এবং নিজে যখন স্বাবলম্বী হবে তো তখন সে নিজেই নিজের মতামত নিতে পারবে, সে কী করবে না, ফিউচারে সে কোথায় যাবে। তো সেক্ষেত্রে বড় আমি মনে করি সেটা হচ্ছে লাগে ফাইন্যান্সিয়াল সাপোর্ট। তো আপনি যে ক্ষেত্রে যান না কেন আপনার ফাইন্যান্সিয়াল সাপোর্টটা নিশ্চিত করতে হবে। বাবা মা তখন বুঝবে যে না আমার মেয়ে তো খেললে তার
ভবিষ্যৎ আছে, হ্যাঁ, সেটা ভবিষ্যৎ অনেক আছে। বড় পর্যায়ে যেতে পারবে। জি। সো তখন আপনার সে যে কোনো সেক্টর থেকে, আপনার যে কোনো ফ্যামিলি থেকে আপনার ছেলে মেয়েকে এই খেলার সেক্টরে দিবে, যে এটা ফিউচার আছে। But যখন আপনি এটা নিশ্চিত মানে ঘুরে করতে ফিরে পারবেন ওই যে ফিউচার আছে সেটা খুব হ্যাঁ, ইম্পর্টেন্ট। ফিউচার কলাম সবাই খুঁজবে। তো যখন আপনি ফিউচারটা দেখবেন, আর এই খেলার সেক্টর বিভিন্ন অ্যাঙ্গেল আছে, যেমন আমি এখন কোচিং লাইনে কাজ করি। তো কোচিং যে একটা পেশা, সে সবাইকে জানাইতে হবে যে আসলে কোচিং একটা ভালো পেশা হতে পারে। যে সে একটা গুরু, শিক্ষক, স্কুল কলেজে প্রফেসর থাকে, লেকচারার থাকে। সো আমি যে কোনো ভার্সিটিতে এখন লেকচার হিসেবে জব করতে পারি। অলরেডি আমি 2টো ভার্সিটি থেকে অফারও পাইছি। সো আমি চাচ্ছি না ওইদিকে যাইতে, ওখানে গেলে আমি অফ হয়ে যাবো। হইতে পারে আমি ভালো ভালো প্লেয়ার তৈরি করতে পারবো, বাট আমি চাচ্ছি যে আমি যেহেতু ফুটবল ভালোবাসি, আমি ফুটবল অঙ্গনে কাজ করব এবং আমার দ্বারা আরও বেশি প্লেয়ার ভালো মানে এখানে কিন্তু আইকন তৈরির একটি ব্যাপার দেখুন। উনি বলছিলেন যে উনি অলরেডি অফার পাচ্ছেন ইউনিভার্সিটিতে কিংবা কলেজে শিক্ষকতা করার, কারণ উনি আইকন হতে পেরেছেন। আসলে আমাদের নারী ফুটবল কিংবা ক্রিকেটে আইকন হওয়াটা খুব প্রয়োজন। আজকে যেন একেবারে নাম ধরে বলে যে আমি সালমা হতে চাই, আমি মিরনা হতে চাই, ওই জায়গাটা আসলে খুব বেশি প্রয়োজন এবং সেটার জন্য সবাইকে আসলে কাজ করতে হবে। আপনি আসলে স্পেসিফিকভাবে যদি বলেন যে এইটা করা উচিত, এই কাজগুলো করলে মেয়েদের জন্যে কিংবা নারীদের জন্যে খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার জন্যে কিংবা সামনে এগিয়ে যাওয়ার জন্যে সুবিধা তৈরি হবে। স্পেসিফিকভাবে আমি বলতে গেলে এটাই বলবো যে আমাদের চিন্তাধারা, যখন আমি মনে করি বা বাসায় যখন আমাদের ছোট বেবি আসে, তখন বড় হয়, তখন ছেলেদেরকে বেশি প্রাধান্য দেওয়া হয়, সে বংশ রক্ষা করবে। যে আমাদের রয়েছে প্রাচীন যে চিন্তাধারা, আমরা তো ওখানেই পড়ে আছি, তো আমরা কীভাবে আর কি এখান থেকে উত্তরণ করবো? আমার মনে হয় যে আমরা যদি ওই চিন্তাটা আমরা পরিবর্তন করতে পারি, তাহলে আমাদের সর্বক্ষেত্রে নারীরা অনেক উন্নত করতে পারবে। ধন্যবাদ জনাব মোস্তফা মামুন। ফুটবল সহ ক্রীড়াঙ্গনে নারীর গুণগত অংশগ্রহণ আসলে নিশ্চিত করা যেতে পারে কিভাবে, পেশাদারিত্ব নিশ্চিত করা যেতে পারে কিভাবে, এবং আপনি তো শুনলেন সবার কথা যে অনেক বছর আগে যে আপনার সীমাবদ্ধ বুকগুলো ছিল সেগুলো এখনও বিদ্যমান। আপনি আপনার শুরুর বক্তব্যেও বলেছেন, সেই কথাটি বলেছেন যে আসলে খুব একটা চেঞ্জ হয়নি। বাস্তবতাকে আসলে কিন্তু আমাদেরকে মেনে নিতে হবে। আমরা মানে ওই ফ্যান্টাসি করে আসলে সামনে এগোতে পারবো না। বাস্তবতাকে মেনে নিয়ে আমাদের কাজ করতে হবে, যাতে আমরা মানে বাস্তবতাটাকে পরিবর্তন করাটাই হলো চ্যালেঞ্জ। আপনার কাছে শুনতে চাচ্ছি। প্রথমে এখানে এই বাস্তবতার কথা যেহেতু বললেন, আমি প্রথমে একটা কথা বলি। আমরা এই যে কম্পারিজনে যাচ্ছি, যে ছেলেরা বেশি পাচ্ছে, ছেলেদের স্টার ভ্যালু বেশি, মেয়েদের স্টার, এই কম্পারিজনে যাওয়াটাও আসলে মেয়েদের মধ্যে এক ধরনের হীনমন্যতাই তৈরি করবে, এর চেয়ে বেশি কিছু করবে না। দুটোকে প্র্যাগমেটিকলি দেখতে হবে। গল্প বলি, সেটা হচ্ছে প্যাট ক্যাশ, একজন টেনিস প্লেয়ার ছিলেন। উনি একবার মেয়েদের টেনিস সম্বন্ধে বলেছিলেন যে ছেলেদের 100 নম্বর ও মেয়েদের 1 নম্বরকে হারাতে পারবে। তো এটা হিউজ আপলোড, যেটা কোনো কথা হলো এত ডিসরেসপেক্টফুল। তো জন ম্যাকএনরো এগিয়ে আসলেন তার সাহায্যে। জন ম্যাকএনরো বলে এটা খুবই খারাপ কথা, এই ধরনের কথা বলা উচিত না, কারণ হচ্ছে মেয়েদের টেনিস আমি খুবই পছন্দ করি, ইত্যাদি ইত্যাদি। তারপরে তাকে জিজ্ঞেস করলো, কিন্তু আপনি কি প্যাট ক্যাশের এই কথাকে সাপোর্ট করেন যে ছেলেদের 100 নম্বর মেয়েদের 1 নম্বরে হারাইতে পারবে? উনি বলছে যে না, আমি এটা মনে করি, আমি মনে করি যে ছেলেদের 5000 নম্বরও মেয়েদের 1 নম্বরে হারাইতে পারবে। কিন্তু বললো যে বলেন কি এটা? বলে হ্যাঁ, কারণ দুইটা হচ্ছে দুই রকম। ছেলেদের ফিজিক্যালি অনেক অ্যাডভান্স, ছেলেরা তো হারাবি। তো আমি যদি এই কম্পিটিশন শুরু করি, তাহলে তো মেয়েদের টেনিস থাকবে না। মেয়েদের টেনিসটা দেখতে হবে মেয়েদের মতো করে, মেয়েরা যে কোয়ালিটি দেখছে, তাদের যে ফিজিক্যাল লেভেল, সেই লেভেলে তারা এক্সিড করছে কিনা। এবং আমি মনে করি মেয়েদের লেভেলে মার্টিনা নাভরাতিলোভা বা স্টেফি গ্রাফরা সেটা এক্সিড করে যাচ্ছে। ছেলেদের যে স্কিল, আমাদের যে ফিজিক্যাল জায়গা, সেই জায়গা থেকে আমরা বরং ওই কম্পারিজনে তাদেরকে এক্সিড করতে পারি না। ফলে মেয়েদের টেনিস এই জায়গায় এগিয়ে, কিন্তু সরাসরি কম্পেয়ার করলে হবে না। এবং সাকিব তামিমের সঙ্গে যদি আপনি সরাসরি সালমা এবং ইয়ার তৈরি করেন, তাতে আসলে একটা ফিলিং হবে। কীরকম হবে? প্র্যাকটিক্যালি দেখতে হবে। যে দেখেন, আমরা এখন হচ্ছে পুরুষ ক্রিকেট বলি, মহিলা ক্রিকেট বলি, পুরুষ দল বলি, কিন্তু যখন মহিলা ক্রিকেটটা আসে নাই, তখন কিন্তু এটাকে বাংলাদেশ ক্রিকেট দল বলা হয়তো, বা মেন্স ক্রিকেট দলকে কিন্তু বাংলাদেশ ফুটবল দলকে বিশ্বকাপ যখন হয়, পুরুষদের বিশ্বকাপ বলা হয়, মানে বিশ্বকাপ ফুটবল, তারপর মহিলা বিশ্বকাপ আসার পর আমি বোঝার জন্য বলছি। ফলে ওইটা বেসিক্যালি হচ্ছে যে স্পোর্টিং এক্সেলেন্সের সর্বোচ্চ জায়গা হিসেবে ধরা হয় ছেলেদের জায়গাটাকে। আচ্ছা, এখন নারীটা হচ্ছে কি, নারীটা হচ্ছে যেহেতু নারীদের এক জায়গায় ফিজিক্যালিটির জায়গা থেকে, স্পোর্টস তো একটা ফিজিক্যালিটির জায়গা, সেই জায়গা থেকে যেহেতু ওইখানে পৌঁছতে পারবে না, কিন্তু মেয়েদের যে জায়গাটুকু আছে সেই জায়গায় তারা সর্বোচ্চটা দিতে পারছে কিনা, এইটা হচ্ছে কোয়েশন। এখন বাংলাদেশে আপনি যদি দেখেন যে সাকিব, তামিম বা বাংলাদেশ ন্যাশনাল টিম, তার যে ফলোয়িং, আমাদের তো দোষ দেবে পাবলিককে, কারণ পাবলিকের যে ফলোয়িং, সেই ফলোয়িং তো আসলে আমাদের মহিলা ক্রিকেটে নাই। হ্যাঁ, সবাই খোঁজখবর রাখে, কিন্তু মাঠে গিয়ে এরকম নাই। ফলে এটাকে আমাদের মেনে নিতে হবে, মেনে নিয়ে বাস্তবতা মেনে নিয়ে দেখতে হবে যে আসলে তারা তার জায়গায় যে
সালমা যে পারফর্ম করেছে যতটুকু তার পাওনা ততটুকু পাচ্ছে কিনা। এখন দেখেন বাংলাদেশের বিষয়টা কি, অনেক আগে মিলান কুটের একবার বলেছিলেন ইউরোপিয়ান এই যে কমিউনিটি ক্যাপিটালিজম ইত্যাদি ইত্যাদি, বলেছিলেন যে ইয়াতে আগে ছিল যে কমিউনিস্ট দেশগুলোতে বলতে আগে ছিল আদর্শিক বদমাইশি, আর এখন শেষ হয়ে আসছে বাণিজ্যিক বদমাইশি। তো আমি ঠিক এরকম বলতে চাই না, বাংলাদেশে আসলে এখন এরকমই চলছে। জিনিসটা হচ্ছে আপনি ধরেন এই যে খেলা, দুঃখের বিষয় কি জানেন, এই যে প্লেয়ারদের আমাদের কমার্শিয়াল ওয়ার্ল্ডকে প্লেয়ার হিসেবে গণ্য করতে হবে, নারী প্লেয়ারকে প্লেয়ার বলতে হবে, নারী প্লেয়ারকে নারী ভাবা যাবে না। আমি এরকম আলোচনা শুনেছি যে কোন প্লেয়ার মধ্যে গ্ল্যামার আছে, দে লুক ফর ইট, এটা আলটিমেট ডিসরেসপেক্ট। এবং আমি এখানে বলতে চাই যে ফাহাদ ভাই এসছেন, আরও যারা আসবেন তারা যেন দয়া করে প্রথম হচ্ছে নারী প্লেয়ারদের প্লেয়ার হিসেবে ভাববেন, ক্রিকেটার হিসেবে ভাববেন, ফুটবলার হিসেবে ভাববেন। যদি এইটা না ভাবেন, আমি মনে করি যত টাকা পয়সা থাকুক আসার দরকার নেই, এসে কোনো লাভ হবে না। কারণ এটা রাদার আমাদের মেয়েদের আরও, আমাদের এই মেয়ে প্লেয়ারদের মেয়ে হিসাবে গ্ল্যামারের খুঁজে গিয়ে তারা জিনিসটাকে আরও ডিসরেসপেক্টফুল করবেন। তো এই হচ্ছে এই জায়গাটা। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে মেয়েদের ক্ষেত্রে কি ধরেন কমার্শিয়াল জায়গা থেকে হয়তো সালমা সাকিবের সমান পাবে না, কিন্তু একটা জায়গায় সালমার গুরুত্ব অনেক বেশি। সালমা যে নারী হয়ে যে এই জায়গায় এসছে, নারী জাগরণের জায়গাটা, আমি বারবার যেটা বলছি, সেই জায়গাটা থেকে আমাদের কিন্তু সরকারি যে নানান প্রচারণা, তাদের কিন্তু আইকন হিসেবে দেখানো হতে পারে, নট অনলি যে কমার্শিয়াল আইকন, তারা কিন্তু সোশ্যাল আইকনও হতে পারে। এবং সেই সোশ্যাল আইকন কিন্তু আমাদের শিক্ষা মন্ত্রণালয়, আমাদের নারী বিষয়ক মন্ত্রণালয়, আমাদের সরকারি জায়গা, আমাদের ইউনিসেফ, তারা যদি আসে জিনিসটা যেটা হবে তখন কি হবে, তারা নোন হবে। তারা যখন নোন হবে তখন ওই কমার্শিয়াল ওই তথাকথিত বাণিজ্যিক বদমাইশটা পড়বে কম্পিটিশনে, এবং তারা যখন কম্পিটিশনে পড়ে তখন তাকে সালমাকে আরো বেশি দাম, যখন সালমার ফেসটা নোন হয়ে যাবে, সালমা একটা সোশ্যাল কোজে মানুষের কাছে পৌঁছে যাবে, তখন এটা হতে হবে এইভাবে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে মেয়েদের জায়গাটাতে আমাদের বুঝতে হবে, আমরা এখানে অনেক কথা বলছি বটে, কিন্তু একটা মেয়ে মনে করেন ন্যাশনাল টিমে আসছে, ন্যাশনাল টিমে আসার বাইরে আসলে তার স্কোপ কি, ন্যাশনাল টিমে আসার বাইরে কিন্তু ক্রিকেটাররা বা ফুটবল ন্যাশনাল, ফলে আমাদের ক্লাব ফুটবল মেয়েদের যদি আমরা সত্যিকারে খেলায় আনতে চাই, মেয়েদের বিকল্প একটা ব্যবস্থা করতে হবে। ব্যবস্থা মানে কি, তাদের উপার্জনের ব্যবস্থা করতে হবে। খেলা থেকে উপার্জনের ব্যবস্থা কি, ধরেন এই যে এরা খেলছে সপ্তাহে, তারপর সারা বছর ট্রেনিং করে, কিন্তু ফুটবলেরা মামুনুলরা ন্যাশনাল টিমে 5 গোল 10 গোল খাক, আপনারা 50 লাখ টাকা পায়, তো ফলে আরও 50 জন মামুনুল হওয়ার চেষ্টা করবে। কাজে আমাদের কিন্তু মেয়েদের পাশাপাশি ওই জাতীয় দল টল তো আছে, ওইখানে যাবে, সম্মান পাবে, হাততালি পাবে, কিন্তু তাদের জন্য নিয়মিত যেন লিগ হয়, এই লিগ করার ব্যবস্থা করতে হবে। এবং এই জন্য আমাদের যে ক্লাব দলগুলো আছে এদেরকে বাধ্য করতে হবে। এরাও কিন্তু এক ধরনের একটা কি বলা যায়, আমি ব্রিগেডের যে শব্দটা বলছিলাম আর বলতে চাই না, এদেরকে আসলে ফুটবল ফেডারেশনকে বাধ্য করতে হবে যেন নারীদের একটা টিম রাখতে হয়, নারীদের টিম, একটা নারীদের একটা লিগ হবে। যখন লিগ হবে, আবনি মোহাম্মদান, শেখ জামাল, বসুন্ধরা প্রতিযোগিতা চলতে থাকবে, তখন নারীদের টাকা পাবে। এখন যখন একটা মেয়ে দেখবে যে না, এখন একটা মেয়ের স্বপ্ন কি, আমি যদি ন্যাশনাল টিমে যাই তাহলে আমি সার্ভাইভ করে যাবো, এর বাইরে তো টাকা পয়সা নাই, ফলে কিন্তু সে খুব সহজে, ফলে আপনার অ্যাভেলেবিলিটি অফ প্লেয়ার বাড়ছে না, আমাদের কিন্তু 40-50 জন দিয়ে কিন্তু ঘুরে ফিরে খেলতে হচ্ছে, ফলে লিগটা কোন না কোনোভাবে এনশিওর করতে হবে। এবং যখন শুধু ফুটবলে না, ক্রিকেটের যখন লিগ হবে, লিগ হলে কি মানুষ রেগুলার ফলো করবে, তারা রেগুলার নিউজে থাকবে। এখন দেখেন সালমার ওই ন্যাশনাল টিমের খেলার বাইরে খুব বেশি নিউজে থাকে না, সাকিবরা সারা বছর নিউজে থাকে, আইপিএল, বিপিএল, ডিপিএল, সিপিএল, ইপিএল খেলছে আর নিউজে থাকছে। সো এদেরকে নিউজে রাখতে হবে, পত্রিকায় খবর থাকতে হবে, ছবি ছাপা হবে, তখন ওই যারা স্পন্সর করে তারা তাদেরকে বাধ্য করতে হবে, তারা কোনো জ্ঞানের কথা কিন্তু শুনবে না। সো বাধ্য করার জন্য এবং অপরচুনিটি ক্রিয়েটের জন্য ফুটবল ফেডারেশনে অনেক কাজ করছে। নারীর ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে তাদের কাজ নিয়ে আমার অনেক ক্রিটিক আছে, নারীদের ক্ষেত্রে অনেক কাজ করছে, তারা ভালো কাজ করছে। আমি মনে করি যে এইটা এক ধরনের একটা বাধ্যতামূলক জায়গায় যাওয়া উচিত। আরেকটা হচ্ছে মেয়েদের জায়গায় কি প্রিভিলেজ ক্লাস, যেটা আমরা বলছি, যেটা জয় আপা বলছিলেন, পৃথিবীতে প্রিভিলেজ ক্লাস যারা, তারা ক্রিম খেয়ে গেছে, তারা এমন কিছু করে দেয়। এবং চেঞ্জ যে সব আসলে ফুটবল যদি আমরা বলি, ওই পেলে ম্যারাডোনা এই বস্তি টস্তি থেকে এসেই কিন্তু দুনিয়া জয় করেছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে কি আমাদের দেশে, সেটা হচ্ছে মিডল ক্লাস। আমাদের মিডল ক্লাসের যেটা হয় যে লোয়ার ক্লাসের থেকে কিন্তু প্রতিভা আসতো, এবং মিডল ক্লাস যেটা হয় যে কোনো সোসাইটিতে, শুধু খেলার ক্ষেত্রে না, সামগ্রিক সাংস্কৃতিক ক্ষেত্রেও মিডল ক্লাস জিনিসটাকে ধারণ করে। এবং যখনই মিডল ক্লাস ধারণ করে, মিডিয়া, ফিলোসফার, দার্শনিক সংস্থাত্রিক এটা ধারণ করে, তখন সমাজে এটার প্রভাব প্রতিষ্ঠিত হয়। এখন আমাদের মিডল ক্লাসের যেটা হয়েছে, ওই যে ক্যাপিটালিস্ট সোসাইটি আসার ফলে তারা আপার ক্লাস হওয়ার লড়াইয়ে ব্যস্ত, তারা কেমনে ডানে বামে করে কোনোভাবে ঢুকে কিছু টাকা আয় করাবে, ওই যে টাকা ছুটছে এই টাকার দিকে, ফলে মিডল ক্লাসটা আসলে এক ধরনের নৈতিকভাবে মিডল ক্লাস করে গেছে, তাদের আদর্শ, সততা এইসব কিছু নাই। তো এই কারণে মিডল ক্লাস যেহেতু নাই, ফলে অপশন কি, অপশন হচ্ছে অনলি রুরাল ক্লাস। কিন্তু খেলাধুলা থেকে আমরা মিডল ক্লাসকেও দেখতে পাচ্ছি না, পাচ্ছি না তো, আমি তো এই জন্যই পাচ্ছি না তো, এই কারণেই ফলে হচ্ছে কি, তাদের দেখুন শোনেন স্পোর্টস, কালচার, গান, এগুলো তো মিডল ক্লাস ধারণ করতো, এবং মিডল ক্লাসকে দেখেই কিন্তু মিডল ক্লাসে কিন্তু এগুলো ধারণ করতো। এখন রুরাল ক্লাস থেকে কিন্তু প্রতিভা আসতো, র ট্যালেন্ট এবং মিডল ক্লাসের সমন্বয়ে সান্নিধ্যে এটা সমাজের বিকশিত হতো। এখন যদি মিডল ক্লাস ওই জায়গায় নাই, মিডল ক্লাস হচ্ছে কোনোভাবে চামিয়ে বামে গিয়ে আপার ক্লাস হওয়ার চেষ্টায় ব্যস্ত, টাকা রোজগার। ফলে যে রুরাল থেকে যারা আসছে তারা কিন্তু আর সমাজে আসলে প্রতিষ্ঠিত হচ্ছে না, তারা এই বিচ্ছিন্নভাবে একটা বিচ্ছিন্ন এলিনেটেড জায়গা থেকে যার যার মতো করে লড়াই করে, যে পারছে সে সালমা হচ্ছে, সে মিরনা হচ্ছে, যে পারছে না, আমরা যারা আসছে তাদের কথা জানি, কতজন যে না পেরে
কেঁদে যে মানে স্বপ্ন পূরণ হচ্ছে না সেই গল্প তো আমরা জানি না। ফলে এই স্বপ্ন তৈরির জন্য সমাজে একটা ব্যবস্থা করতে হবে যাতে মেয়েদের বা ক্ষেত্রবিশেষে রুরাল ক্লাসের ছেলেদেরও সবার জন্য একটা জায়গা তৈরি। কিন্তু এখন ওই কর্পোরেট কি বলা যায়, কর্পোরেট স্ট্রাকচারের মনে করেন যে তাদের গ্ল্যামার খোঁজা, তাদের বিচিত্র চিন্তা, এবং সেই জায়গায় হচ্ছে কি বেশিরভাগ ক্ষেত্রে যে সোহাগ ভাই যেটা বললো, দেখেন এই যে মেয়েদের কালকে 2 গোলে জিতেছে, কালকে আপনি 5 জায়গায় ফোন করেন যে ভাই 2 গোলে মেয়েরা জিতেছে, আজকে বিকালে আমি একটা স্পন্স করতে চাই, একদম আমি বললাম 5 লাখ 7 লাখ 10 লাখ দিবে। আরও সে বললো টুর্নামেন্ট শেষ হওয়ার পর ওই মেয়েদের হচ্ছে 1 দিন 3 দিনের একটা ট্রেনিংয়ের জন্য 2 লাখ টাকা ধরো, কেউ দিবে না। কারণ ওই 5 লাখ হলে গিয়ে যাইতে পারবে, ছবি উঠাবে, মিডিয়া আসবে, ওইটা সবাই দেখাইতে চায়, ওই আড়ালের কাজটা কেউ করতে চায় না। এইটা হচ্ছে আমাদের প্রবলেম। মানে যেটা গঠন করবে, যেটা আসলে মেইন কাজ, সেটা কেউ করবে না। কারণ হচ্ছে আমাদের ওই যে বাণিজ্যিক জায়গায়, সমাজের ওই জায়গার মধ্যে, মানে বাণিজ্যিক জায়গার মধ্যেও কিন্তু নীতি থাকে। পৃথিবীতে সবসময় কিন্তু স্পন্সর যারা তারা বাণিজ্য করে, তারা পৃষ্ঠপোষকতা করে, তারা চ্যারিটি করে না, তারা দেখে আসে। কিন্তু সেই জায়গাগুলোর মধ্যে, সেই পৃষ্ঠপোষকতার জায়গাগুলোর মধ্যে আপনি বাণিজ্য করবেন, কিন্তু এখন যেটা হয় এটাকে আসলে ঠিক বাণিজ্য বলা যায় না, আসলে তারা প্রপারলি বাণিজ্যটা করেন। তারা যদি প্রপারলি বাণিজ্য করতে তাহলে কিন্তু সবাই কিছু ফেয়ার শেয়ার পেত। তারা আসলে যেটা করতে চায় সেটা হচ্ছে আর্থিক শক্তির যুগে জিনিসটাকে ম্যানিপুলেট করার চেষ্টা করা, এবং সেই ম্যানিপুলেশনের শিকার হয়ে বাংলাদেশের সব সোসাইটি হয়েছে। স্পোর্টসটাকে তারা চেষ্টা করছে, আমরা এর মধ্যে নানাভাবে ঠেকে রেখে চেষ্টা করছি, এবং মাঝে মধ্যে ফাহাদের মতো কিছু লোক চলে আসে, তারা কিছুদিন করে, এবং হচ্ছে সেই কারণে আমরা স্বপ্ন দেখি। তবে আমি ফাইনালি আমার বটম লাইনটা হচ্ছে যে এই মেয়েদের ফুটবল বা মেয়েদের খেলাধুলায় অনেক কিছু হচ্ছে, সামাজিক অনেক অগ্রগতি হচ্ছে। আমরা এই যেসব প্ল্যাটফর্ম আমরা কথা বলছি এই সব কিছু ভালো, কিন্তু তাদের জন্য একটা স্পেস ক্রিয়েট করতে হবে। আমরা শুধু স্পন্সর আসে না বললে হবে না, আমাদের স্পেস ক্রিয়েট করতে হবে আমাদের মতো করে, তাদের পর্যাপ্ত খেলা, যাতে একটা মেয়ে মনে করেন যে রেগুলার সে লিগ খেলে, ক্লাব খেলেই যেন সে ওই জায়গায় থাকতে পারে, তার লাইভলিহুড লিড করতে পারে, এবং যখন সে এই জায়গায় যাবে প্রথম সে টাকা পাবে, এবং স্পন্সররাও তখন আসলে আসতে বাধ্য, স্পন্সরদের এই জায়গায় নিয়ে আসতে বাধ্য করতে হবে। জি, ধন্যবাদ জনাব আবু নাঈম সোহাগ। নারী ফুটবল দলের উন্নয়নে সরকারের কি ধরনের পদক্ষেপ বা পরিকল্পনা রয়েছে? ওয়েল, মানে এই জিনিসটা মানে একটু কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। মানে অলওয়েজ মানে অনেক সময় আসলে জিনিসটা মানে মনে হয় যে হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, মানে আমরা যেটা করছি মনে হয় আমরা আসলে মানে আমরা একদম ডাইরেক্টলি হয়তো বা সরকারি ডিসিশনের প্রতিফলন ঘটাচ্ছি। আসলে মানে জিনিসটা এরকম হচ্ছে যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আমরা কিন্তু হচ্ছে একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, আন্ডার হচ্ছে গিয়ে ফিফা অ্যাফিলিয়েটেড, এশিয়ান ফুটবল কনফেডারেশন অ্যাফিলিয়েটেড, আমাদের বৈশ্বিক সংস্থা হচ্ছে ফিফা, এবং আমরা হচ্ছে গিয়ে দেশীয়ভাবে হচ্ছে গিয়ে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের আন্ডারে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন আমাদের নিজস্ব অর্থায়নে চলতে হয়। আমরা সরকারি কিছু সাবসিডি পাই, সেই অ্যামাউন্টটা আমি হয়তো উল্লেখ নাই করলাম। তো এখানে সরকারি যে বিভিন্ন কার্যক্রমগুলোর মধ্যে বলতে হয় যে হচ্ছে কি আমরা নারীদের ফুটবলের কথা যদি বলি, আমাদের বঙ্গমাতা প্রথমে 2010 সালে শুরু হলো বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ফর ছেলেদের জন্য। আর তার পরবর্তী বছরই খুব একটা প্রশংসনীয় উদ্যোগ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি আসলে তার এটা ব্রেন চাইল্ড, তিনি এটার মানে স্বপ্নদর্শা, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2011 থেকে হলো, এবং আজকে কিন্তু এটা নবম বছর, 2019 সালে কিন্তু নবম, 8টা এডিশন অলরেডি হয়ে গেছে, 19 সালের এডিশন শুরু হবে। তো মেয়েদের কিন্তু হচ্ছে গিয়ে এই এবং আজকে যে টুর্নামেন্টটা চলছে সেখানে কিন্তু বেশিরভাগ সবাই সেই টুর্নামেন্ট থেকে এসেছে। তো এই ইভেন্টটা আছে, এর পাশাপাশি হচ্ছে যে আমরা এটা যেহেতু একদম ইউনিয়ন পর্যায় থেকে হচ্ছে, উপজেলা পর্যায় থেকে খেলাটা হচ্ছে, এটা কিন্তু একদম কান্ট্রি ওয়াইড একদম রুরাল লেভেল থেকে খেলাটা হচ্ছে, মেয়েরা আসতেছে, এবং উই বিলিভ যদি এটা গিনিস বুক অফ ওয়ার্ল্ড বা এরকম কোনো অফিসিয়াল কোনো রিকগনিশন নাই, বাট উই ফার্মলি বিলিভ যে এটা আসলে কিন্তু হচ্ছে গিয়ে ওয়ার্ল্ডের মধ্যে নাম্বার 1 কম্পিটিশন, ভলিউম ওয়াইজ, পার্টিসিপেশন ওয়াইজ, গেম ওয়াইজ, গেমের নাম্বারের কথা যদি বলি, এটা কিন্তু আসলে ওই দাবিদারের জন্য কিন্তু আমরা কাজও করছি। গিনিস বুক ওয়ার্ল্ডের সাথে কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় মিলিত আমরা কাজ করছি, এটাকে কতটুকু সেই রূপটা দেওয়া যায়। আসলে এবার যদি আমরা বলি যে আসলে মানে সরকার বা বাংলাদেশ ফুটবল ফেডারেশন মেয়েদের ফুটবলের জন্য কী কাজ করছে, মেয়েদের ফুটবলের জন্য আমরা আমাদের ন্যাশন ওয়াইড কিছু কম্পিটিশনস, আমরা গত 5-7 বছর, কিছুদিন আগে একটা রাউন্ড টেবিল কনফারেন্স আমরা বলেছি যে আমরা আসলে সেই 2008 সাল থেকে আমরা মেয়েদেরকে নিয়ে কাজ করেছি। আমরা স্কুল ফুটবল করেছি, আমরা জেএফএ কাপ করছি প্রতি বছর, আমরা জাতীয় চ্যাম্পিয়নশিপ করি, বিভিন্ন জেলাগুলো খেলে, আমরা কর্পোরেট লিগ করেছি। আসলে অনেক কিছু করেই আমরা আসলে আবার আমাদের ধারাবাহিকতা থাকে না, নারী ফুটবল আমাদের ধারাবাহিকতা থাকে না। আমরা 2 বছর মেয়েদের ফুটবল করলাম, স্কুল ফুটবল করলাম, পরবর্তী 2 বছর করছি না। আমরা 3 বছর
জাতীয় চ্যাম্পিয়নশিপ করছি বিভিন্ন জেলাগুলোকে নিয়ে, পরবর্তী 2 বছর কোনো খবর তাহলে তো নেই। আপনার সেরকম লাভ হচ্ছে না, কারণ যে ইনভেস্টমেন্টটা করেছেন সেটা আপনি কন্টিনিউ করছেন না, কোনো রেজাল্টই আসবে না। দিস ইজ ডিউ টু মানি। আমার মানে ফাইন্যান্সিয়াল সাপোর্টটা না থাকার কারণে অনেক সময় করেও করা যাচ্ছে না। নট অনলি ফাইন্যান্সিয়াল সাপোর্ট, আপনারা দেখেন যে এই যে আমরা বলছি যে আমাদের ফুটবল মিডল ক্লাস সাপোর্ট দিচ্ছে না বা ধারণ করছে না, ইটস ট্রু। আমরা কি করলাম, আমরা কিছুদিন একটা ওমেন্স ডে করলাম দিস 12th এপ্রিল, বাফুফের যে একাডেমি রয়েছে বেড়াইদে বসুন্ধরা, তো ওখানে একটা ওমেন্স ডে করলাম, যেখানে হচ্ছে যে ওয়ার্ল্ড কাপ খেলুড়ে কলম্বিয়া থেকে 2জন বিশ্বকাপ খেলুড়ে 2জন ফিমেল প্লেয়ার আসলো, মিস ক্যাট অ্যান্ড মিস জেসিকা। তো ওরা আসলো, আমরা ঢাকা শহরের 20টা স্কুলকে দাওয়াত দিয়েছিলাম যে তোমরা তোমাদের মেয়েদেরকে পাঠাও, সো দ্যাট দে ক্যান হ্যাভ সাম এক্সপিরিয়েন্স, ফুটবল এক্সপিরিয়েন্স। ওখানে শুধুমাত্র 6টা স্কুল এসেছে, সো বাকি 14টা স্কুলের কোনো খবর নেই। দিস ইজ দ্য ফ্যাক্ট। এবং কিছুদিন আগে কিন্তু আমাদের নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মিস মাহফুজ আক্তার কিরণ, আই ফরগট ইট, আমি এটা ভুলে গেছিলাম, তিনি আমাকে রিকল করালেন যে দেখো, তিনি একটা ফোরামে বলছিলেন যে মেয়েরা যে এই যে আমরা ভিকারুন্নেসা বা স্কলাস্টিক এরকম ভালো ভালো স্কুলদেরকে নিয়ে যে আমরা সেই 2009-10 সালের দিকে আমরা ফুটবল করেছিলাম, স্কুল ফুটবল করেছিলাম, ওখানে খুব ভালো একটা মেয়ে ছিল যার নাম হচ্ছে পিঙ্কি, এবং ও কিন্তু ন্যাশনাল টিমে চান্স পেয়েছিল। বাট পিঙ্কি কিন্তু আই রিকল হার, সে ভিকারুন্নেসা থেকে, বাট ও কিন্তু আসলে ন্যাশনাল টিমে যতই চান্স পাই, আমরা যতই চান্স দিই, ওর বাবা মা ওকে ন্যাশনাল টিমে রাখবে না, বিকজ ওর মোটিভেশন হচ্ছে যে সে লয়ার হবে অথবা ইঞ্জিনিয়ার হবে অথবা ডক্টর হবে, অথবা সে একটা পর্যায়ে স্কলারশিপ নিয়ে সে আমেরিকা চলে যাবে বা কানাডা চলে যাবে বা অস্ট্রেলিয়া চলে যাবে। সো দিস ইজ মানে এরা ভালো করতেছে, আমরা ন্যাশনাল টিম পর্যন্ত চান্স পেয়ে গেছে, বাট তাকে আমরা ধরে রাখতে পারিনি। আর একটা মেয়ে ছিল যারা ফ্রম স্কলাস্টিকা, তো ও কিন্তু আসলে ওই একটা পর্যায়ে থেকে 8-10 দিন 15 দিন 2 সপ্তাহ থেকে সে চলে গেছে। দিস ইজ ফ্যাক্ট। এইটা কিন্তু আসলে আমরা পাই, ট্যালেন্ট পাই, নার্চার করি, ধরে রাখার চেষ্টা করি, কিন্তু আমরা পারি না, বিকজ ফ্যামিলি আসলে চায় না যে এখানে থাকুক। এবং এইটা হচ্ছে গিয়ে আমাদের মিডল ক্লাসের একদম ভিতরে সত্যি কথাটা বলে দিলাম। হাউএভার কাজী সালাউদ্দিন, আমি বা আসলাম বা সালাম মুর্শিদি, বাদল্লাহ, এদের কথা যদি বলি, বা আমরা প্লে মারাদোনার কথা বলি, আপনাদেরকে দেখতে হবে। অবশ্য কাজী সালাউদ্দিন হি ইজ এক্সেপশনাল, মানে সে অনেক সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করেছে, তার এক্সাম্পলটা এখানে খাটবে না। বাট প্লে মারাদোনা বা অন্যান্য সবার কথা বলি, ফুটবল, আমি ক্রিকেটের কথা এখানে আনবো না, আমি ফুটবলটাই বলবো, বিকজ আই লিভ উইথ ফুটবল, আই বাথ উইথ ফুটবল, আই স্লিপ উইথ ফুটবল। ফুটবল হচ্ছে আসলে পোরেস্ট গেম। যে কষ্টটা মিরনাদেরকে করতে হয়, যে কষ্টটা আসলে ফুটবল প্লেয়ারকে করতে হয়, এই কষ্টটা আসলে যে হায়ার ক্লাস বা সোনার চামচ মুখে নিয়ে যে জন্মগ্রহণ করেছে তারা এই কষ্টটা করবে না, তাদের পক্ষে সম্ভব নেই কষ্টটা করা। সো ফুটবলটা পোরেস্ট গেম, আমাদের পোরেস্ট সোসাইটি থেকে এখানকার রিপ্রেজেন্টেশন আসবে এবং তাদেরকে নিয়ে আমরা কাজ করব। সো এইটা আমরা মেনেই নিয়েছি এবং এই মেনে নেওয়াটাকে সাথে রেখেই আমরা আমাদের দেশে ফুটবলটাকে সামনে নিয়ে যেতে চাই। খেলাটাকে, ফুটবলটাকে প্যাশন হিসেবে নিতে, অফকোর্স প্যাশন তো থাকবেই, বাট সেই প্যাশনটা ওই যে কাজী সালাউদ্দিন যদি আসে, 40 বছরে একটা আসবে, 50 বছরে একটা আসবে। জি, ধন্যবাদ ফাদিম করিম। আপনার শেষ বক্তব্য, ক্রীড়াঙ্গনে নারীর সাফল্য ধরে রাখতে এবং এগিয়ে নিতে কি কি উদ্যোগ থাকা দরকার বলে আপনি মনে করেন? আমি ডিসকাশনে এসছে, আলাপটা আমার মামুন ভাই বলেছে, জয়াপা বলেছেন, রোল মডেল সেট করতে হবে। রোল মডেল, বিকজ এই যে একটা কথা বললেন, 2জন এক্স প্লেয়ারদের নাম বললেন যারা দে হ্যাড এ গুড পটেনশিয়াল, বাট ওদের ফ্যামিলি ওদেরকে দেয় নাই। এটা কিন্তু তার অর্থ নয় যে তার ফ্যামিলি তার জন্য ভালো চায় না। তার বাবা মা তার মেয়ের জন্য যেটা ভালো মনে করেছে সেটাই কিন্তু তারা করছেন। তো তারা ভালো মনে করেছেন যে ন্যাশনাল ফুটবল টিমে খেলার চেয়ে অন্য প্রফেশনটা ইজ বেটার। আমরা যদি নারী প্লেয়ারের কিন্তু আসলে কোনো সে নাই, তার ইচ্ছা ছিল হয়তো খেলার, হ্যাঁ, বাট তার বাবা মা তো তার খারাপ চায় না, তার বাবা মা তার জন্য যেটা ভালো মনে করছে সেটাই তারা করছে। রিস্ক ফ্যাক্টরটা বেশি। সো আমাদের যদি রোল মডেল আমরা সেট করতে পারি এবং রোল মডেলগুলো যদি আমরা এনাফ মার্কেটিং করতে পারি, যেটা বললেন আমার মেয়েরা বললেন, যে প্যারেন্টস যদি ভাবে যে না, আমার মেয়ে যদি ন্যাশনাল টিমে খেলতে পারে কিংবা আমার মেয়ে যদি ভালো ফুটবল খেলতে পারে, দ্যাট ক্যান বি এ প্রফেশন, দ্যাট ক্যান বি সামথিং অ্যাজ এ ফাদার অর এ মাদার আই উইল বি প্রাউড অফ। তাহলে অবশ্যই চেঞ্জটা আসবে এবং সেটার জন্য আমাদের করতে হবে এটা, আমাদের মেয়েদের স্পোর্টস, ফুটবল বলেন, ক্রিকেট বলেন, মহিলা স্পোর্টসম্যান যারা আছেন তাদেরকে রোল মডেল আইকন হিসেবে তাদের অ্যাচিভমেন্টগুলিকে, নাথিং মানে ফ্যাব্রিকেটেড, কোনো কিছু বানাওয়াট নয়, তাদের যে সত্যিকারের যে অর্জন সেটাকে রাইটভাবে প্লেস করতে হবে, পজিশন করতে হবে। আপনি একটা কথা বলেছেন এর মাধ্যমে যে ছেলেরা মেয়েদের সমান রেমুনারেশন পাচ্ছে, মিরনা আজকে কোচিং স্টাফ করছে, একটা কোচ আছে, এই কথা মাননীয় প্রধানমন্ত্রী 10 লক্ষ টাকা দিয়েছেন, এই কথাগুলি বলতে হবে, আপনি বলেছেন এই জিনিসটা আমাদের করতে হবে, সো দ্যাট আমাদের মিডল ক্লাস বলেন, আপার ক্লাস বলেন, ইরেসপেক্টিভ অফ দি ক্লাস, ইরেসপেক্টিভ অফ রিলিজিয়ন, এনিথিং,
সব বাবা মা তার ছেলেমেয়ের জন্য ভালোই চায়, কেউ কোনো খারাপ চায় না, যে ক্লাস থেকে আসুক। তো তারা যেন ভালোভাবে যে ক্রীড়াক্ষেত্রে তাদের মেয়েদের সাফল্য তাকে গর্বিত করবে, ওই কাজটা যখন আমরা করতে পারবো তখনই আমি মনে করি এই যে আমাদের যে থিম এগিয়ে যাওয়ার নেই মানা, সেটা সত্যিকার এস্টাবলিশড হবে। ধন্যবাদ জয়া হাসান। ক্রীড়াঙ্গনে নারীর সাফল্য ধরে রাখতে কি করা উচিত, কি কি পদক্ষেপ থাকা উচিত, আপনার পরামর্শ এগিয়ে নিতে? আমি আসলে খুব পরামর্শ দেবার মতন ঠিক মানুষ হয়তো নেই, কিন্তু আমি আমার জায়গা থেকে আমি বলতে পারি, সেগুলো অলরেডি আলোচনা হয়ে গেছে। সামাজিক দৃষ্টিভঙ্গিতে কিংবা সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনে কি করা যেতে পারে সেটাও যদি বলেন। আমার ফাহাদ ভাইয়ের কথা শুনে যেটা মনে হলো যে হ্যাঁ, আমাদের প্যারেন্টসরা এই যে দুজনের কথা বললেন, বিশেষ করে আমরা যেন আসলে এই কথাগুলো ভাবি যে যখনই কোনো মানুষ বেড়ে ওঠে বা কোনো কাজ করতে যায়, তখন তার যে কোনো ক্ষেত্রে, মানে আমি খুব লাকি আমি মনে করি যে আমি আমার প্যাশন ড্রিভেন কাজটাকে প্রফেশন হিসেবে নিতে পেরেছি। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, এবং এটা নিতে পারলে আসলে একটা লক্ষ্যে পৌঁছানো সহজ হয়, বা এটা অনেক সম্মানের, এটা অনেক আনন্দের বিষয় সেই মানুষটির জন্য। এই বিষয়গুলো যেন আমাদের প্যারেন্টসরা আসলে একটু মাথায় রাখেন, এবং এই যে পজিশনিংগুলো যেন ঠিকভাবে হয়, প্রপারলি হয়, কোনো বানোয়াট কিছু নয়। এগুলো আসলে এগুলো গণমাধ্যমে অনেক বেশি করে আসতে হবে। এই একটা সময় কিন্তু ছিল যে সিনেমা করতে পারবে না লোকে। আমার ক্ষেত্রেও যদি বলি যে হ্যাঁ, সিনেমা করবে মেয়ে, আমাদের এই মধ্যবিত্ত আমার ফ্যামিলি থেকে হয়েছে, হ্যাঁ, মিডল ক্লাস, আমি একটা মিডল ক্লাস কনজারভেটিভ মুসলিম ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, সেখান থেকে মেয়ে টেলিভিশন করবে, মেয়েকে দেখা যাবে মানে চৌকো বাক্সে, অথবা সে সিনেমা করবে। কিন্তু যখন আমি নিজে প্রমাণ করতে পেরেছি, বা আমাকে কিন্তু একসময় প্রমাণ দিতে হয়েছে, একসময় গিয়ে আসলে প্যারেন্টসরা বুঝে নেয়। তো আমি মেয়েদেরকেও বলবো, যারা আসলে সত্যিকারের চায়, প্যাশনেটলি খেলাটা খেলতে চায়, প্যাশন হিসেবে নিতে চায় ফুটবলটাকে, তারাও যেন দমে না থাকে, তাদেরও আসলে অনেক কিছু করার আছে। জি জি, মোস্তফা মাহমুদ, আপনার পরামর্শ? মোটামুটি তো মানে অনেক কথাই বলে তো ফাইন। আমি যেটা বলতে চাই ফাইনালি, সেটা হচ্ছে মেয়েদের খেলাটাকে আমি শুরু করেছিলাম যে ইটস নট অনলি স্পোর্টস, মানে ইন বাংলাদেশ সামাজিক, হ্যাঁ, এটা আমাদের একটা সামাজিক মুভমেন্ট আমি মনে করি। আমাদের নারী ক্রীড়া, ফুটবল, ক্রিকেট, ইভেন অ্যাথলেটিক্স বা অন্য যে সমস্ত খেলা, সুইমিং, আমাদের অনেক সুইমার, ইভেন আমাদের ওয়েট লিফটার মেয়েটা যে সাফে গোল্ড এনেছে, এটা সবাই আসলে আমাদের সোশ্যাল আইকন। এবং সেই জায়গা থেকে এই লার্জার অ্যাসপেক্টে দেখে তাদেরকে সেইরকম পৃষ্ঠপোষকতা করতে হবে, সেইভাবে তাদেরকে তৈরি করতে হবে, এবং নারীদের খেলার জন্য উপযুক্ত আসলে ক্ষেত্র তৈরি করতে হবে। নারী দুইজনকে টাকা দিলাম, একজনকে টাকা দিলাম, তাতে আমার নাম হবে, আমি 5 লাখ টাকা দিলে আমার নাম হবে, যেটার পিছনে আমার বাংলাদেশে সবাই ছোটে। বিষয়টা মোটেও তাতে কারো কিচ্ছু হবে না। ওই মেয়ে হবে, যেটা হচ্ছে নারীর জন্য একটা ক্ষেত্র তৈরি করতে হবে, যেন নারীরা খেলতে পারে নিশ্চিন্তে, কোনো সে পুরুষতান্ত্রিকতার শিকার হবে না, সে আনসেফ থাকবে না, সে সামাজিকভাবে হেয় হবে না। এরকম একটা পরিবেশ যদি আপনি তৈরি করে দেন, তাহলে অনেক মেয়ে খেলতে আসবে, এবং যখন অনেক মেয়ে খেলতে আসবে, তখন আপনি অনেক বেশি ট্যালেন্ট পাবেন, অ্যাভেলেবিলিটি বেশি। আপনি যদি আজকে 54টা মেয়ের জায়গায় যদি 54,000 মেয়ে খেলে, আমাদের ন্যাশনাল টিমের কোয়ালিটি অনেক ভালো হবে। ইটস দ্যাট। তো এই জায়গাটা তৈরি করা, এবং সেইটা তৈরি করলে দুটা জিনিস হয়। প্রথম হচ্ছে আমরা খেলাধুলা তো আগাবোই, পাশাপাশি যখন অনেক মেয়ে রাস্তায় বেরিয়ে আসবে, আমরা সামাজিকভাবে বলি না যে যত মেয়ে চাকরিতে আসবে, যত মেয়ে রাস্তায় আসবে, মেয়েরা তত বেশি সেফ হবে। ইটস দ্য মানে দিস ইজ দ্য মানে ম্যাজিক থিওরি। আপনি বলে কয়ে সেমিনার সিম্পোজিয়াম করে করতে পারবেন না। তাই মনে করি স্পোর্টসের সুযোগটা এখন অনেক বেশি, যেহেতু আমাদের এই মেয়েরা খেলার সাফল্য দেখেছে, ফলে রুরাল মেয়েদের কিন্তু তারা ইন্সপায়ার করছে, এবং রুরাল মেয়েরা এখন মনে করে যে তাদের স্বপ্ন যেহেতু অনেক কেন্দ্রীভূত, তারা মনে করে যে আমি এখান থেকে গেলেই তো আমি ন্যাশনাল টিমে ঢুকতে পারি, বাবা মাকে ইভেন ফিনান্সিয়ালি সাহায্য করতে পারি, কাজেই তাদের জায়গাটা অনেক বেশি। এই ক্ষেত্রটুকু তৈরি করা আমি মনে করি সেদিকে যাওয়া উচিত। আর যারা কমার্শিয়ালি যে সমস্ত স্পন্সর, তাদেরকে আমি আবার বলবো যে প্লেয়ার হিসেবে ভাবা, কোনোভাবেই তারা যেন নারী ক্রীড়াবিদদের নারী না ভাবেন, গ্ল্যামারের পিছনে না ছোটেন, প্লেয়ার হিসেবে ভাবেন। ওই সম্মানটুকু যদি দেন, তাইলেই অনেক কাজ হবে। জি, ধন্যবাদ। মিরনা, আপনার শেষ বক্তব্য এই অনুষ্ঠানে, মানে কি করা দরকার, কিংবা কি সুবিধা চান? আমি তো আগে বলছি যে আমাদের মেয়েদের যেটা দরকার সেটা হচ্ছে সাপোর্ট। আর আমরা তো একলা আসলে লক্ষ্য পৌঁছতে পারবো না। সেই ক্ষেত্রে সে হতে পারে ফ্যামিলির সাপোর্ট, বাবা মা ফার্স্টে। তো পরিবার থেকে আসতে হবে, প্রথম সাপোর্টটা পরিবার থেকেই আসে বেসিক্যালি। তো দেখা যায় কোনো ফ্যামিলিতে বাবা চাচ্ছে, মা চাচ্ছে না, আবার কোনো ফ্যামিলিতে দেখা যাচ্ছে কেউ চায় না,
মানে বাবা মার অজান্তে অনেক ছেলেপেলে আছে, দেখা গেল বিভিন্ন সেক্টরে যাচ্ছে, যখন ওখানে সাকসেস হচ্ছে তখন বাবা মা মানে এটা নিয়ে খুব গর্ব করছে। বাট আমরা কেন নাই ফার্স্টে, কেন আমরা তাদেরকে সাপোর্ট দিই না? এই যে আমাদের কণ্ঠশিল্পী নোবেল, আমি জি বাংলায় তার প্রোগ্রামগুলো দেখি, ফার্স্টে বাবা মা কখনো তাকে সাপোর্ট করেনি। সেম আমি হয়তো আমার ফ্যামিলিতে এক্সেপশনাল, আমাকে বাবা মা সাপোর্ট করছে, কিন্তু আদার্স অন্য অন্য ফ্যামিলিতে কোনো বাবা মা সাপোর্ট করে না। তো আমি চাইবো আগে ফার্স্ট আমার বাবা মা সাপোর্ট করুক, আর যদি বাবা মা সাপোর্ট করে তাহলে আমার পরিবেশ আদার্স কোনো সমস্যাই না আমি মনে করি। আমার কাছে এটাই মনে হয় আর কি। ধন্যবাদ। সালমা খাতুন। হ্যাঁ, মিরনের সঙ্গে আমি একমত। আসলে প্রথমত ফ্যামিলির সাপোর্টটা খুব ইম্পর্টেন্ট, কারণ ফ্যামিলির সাপোর্টটা না পেলে কিন্তু কোনো একটা ছেলে বলেন মেয়ে বলেন কখনোই এগোতে পারবে না। কারণ আমরা চিন্তা করি যখন একটা বাচ্চা জন্মগ্রহণ করে তখন চিন্তা করি বাবা মাই ডিসিশন দিবে ছেলে মেয়েটা কী করবে, কিন্তু বাবা মারা আমরা জিজ্ঞেস করি না যে ছেলে মেয়ে কী করতে চায়, তার প্রাধান্যটা কিন্তু আমরা দিই না। তা আমি চাইবো যাতে বাবা মা যাতে ওই প্রাধান্যটাই দেয়, যে ভাইয়া যেটা বললো যে দুটো প্লেয়ার পেয়েছিল ন্যাশনাল টিমে, বাট ওরা কিন্তু যায়নি, কারণ ফ্যামিলি মা বাবাই নিয়ে গেছে, কারণ ওর কিন্তু ইচ্ছা ছিল অবশ্যই, না হলে কিন্তু ও খেলতে আসতো না মাঠে, কিন্তু বাবা মা চায়নি। বাট এটা অবশ্যই প্রয়োজন, যে আমি বলবো যে বাবা মা সাপোর্টটা খুব ইম্পর্টেন্ট। জি, ধন্যবাদ আপনাদের সবাইকে আজকের আলোচনা অংশগ্রহণ করার জন্য। দর্শক, ক্রীড়াঙ্গনে নারীদের এগিয়ে চলা এবং সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হলে সবার আগে পরিবার ও সামাজিক বাধা এবং কুসংস্কার দূর করতে হবে, দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনতে হবে। পরিবার, সমাজ, রাষ্ট্র এবং কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে নারী ক্রীড়াবিদদের পাশে দাঁড়াতে হবে। আর্থিক সহ খেলোয়াড়দের বিভিন্ন সুযোগ সুবিধা বাড়াতে হবে। বিভিন্ন খেলায় নারীদের অংশগ্রহণ বাড়াতে দেশব্যাপী বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করতে হবে। স্থানীয় ক্লাবগুলোয় নারী টিম বাধ্যতামূলক করতে হবে এবং বছর জুড়ে লিগের আয়োজন করতে হবে। দক্ষ নারী খেলোয়াড় তৈরিতে নিবিড় প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। দর্শক, আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো আমি সৈয়দ আশিকুর রহমান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।